দেখ কত নম্বর অঙ্কটা করার জন্য বললাম তোকে, বল। এই দেখ, 8 নম্বর অঙ্কটা, তাই তো? পেজ নাম্বার কত, খোল পেজ নাম্বার 45। হ্যাঁ, আটেরটা করাই না, পরে দেখাচ্ছি। আটেরটা করাবো, আটেরটা সিঙ্গেল, মানে সিম্পল ক্যাচ বুক বলে, 8 নম্বর অঙ্কটা সিম্পল ক্যাচ। সিম্পল মানে সিঙ্গেল কলাম ক্যাচ। দাগ কাট। ইন দ্য বুকস অফ ডট ডট ডট, তারপর লেখ সিঙ্গেল কলাম ক্যাচ বুক, লেখ ক্যাচ বুক, ব্র্যাকেটে লেখ সিঙ্গেল কলাম। ডেবিট সাইড, ক্রেডিট সাইড। ক্যাশ বুক আগের ক্লাসেই বলেছি, অ্যাসেট বাড়বে ডেবিট দিকে, কমবে ক্রেডিট। তো প্রথমে এক একটা করে পড়ি লাইন। বলেছে কি 2024, দুদিকে এলে 2024 এপ্রিল মাস, দুদিকে এলে 2024, এদিকেও লেখ 2024 এপ্রিল মাস। ঠিক আছে, বলছে কি বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ, তাহলে ব্যবসা শুরু করার সময়, ঠিক আছে, ব্যবসার মালিক কত টাকা ক্যাশ নিয়ে এসছে? 16,500 টাকা ক্যাশ নিয়ে এসে, জানিস, এটা আর বলতে হবে না, আগেও করেছি আগে। তাহলে এখানে এপ্রিল 1 তারিখ, তাহলে কি লিখবো? টাকা আসছে, বিজনেসে টাকা আসছে, টাকা আসছে, ক্যাশ বাড়ছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্টে ডেবিট দিকে লিখবো, টু ক্যাপিটাল বলে লিখবো, টু ক্যাপিটাল, টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত টাকা লিখবো? 16,500। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল। 16,500 জানিস। কতটা নিয়ে কতটা কিছু নেই, একদিন করে দিয়ে শিখে গেছিস। 6 তারিখ পারচেস গুডস, গুডস কেনা হয়েছে 12,000 টাকা, গুডস কিনেছি, টাকা চলে গেছে। তাহলে ক্রেডিট দিকে লেখ 6 তারিখ, ক্রেডিট দিকে লেখ 6 তারিখ, কি লিখবো? বাই পারচেস। কত টাকা? 12,000 টাকা। নেক্সট কি বলেছে দেখ, 13 তারিখ বলেছে ক্যাশ সেল, ক্যাশ সেল হয়েছে মানে কি হচ্ছে? টাকা এসছে, টাকা আসলে কি হবে? ডেবিট দিকে লেখ 14,200 টাকা, ডেবিট দিকে লেখ 14,200 টাকা, টু সেলস, টু সেলস অ্যাকাউন্ট, টু সেলস অ্যাকাউন্ট। কত টাকা? এই সরি, তারিখ কত? 13 তারিখ। ঠিক আছে, নেক্সট কি বলেছে দেখ, 18 তারিখ বলছে পারচেস ফার্নিচার, ফার্নিচার কিনেছিস, ফার্নিচার কিনলে কি এসছে? ফার্নিচার, ফার্নিচার কিনলে কি হবে? টাকা চলে গেছে, টাকা চলে গেছে, তাহলে কি লিখবো? ক্রেডিট দিকে লিখবো, 18 তারিখ ক্রেডিট দিকে লেখ, 18 তারিখ দিয়ে ক্রেডিট দিকে লেখ, কি লিখবো? বাই ফার্নিচার, কি লিখবো? বাই ফার্নিচার অ্যাকাউন্ট। কত টাকা? 1,800 টাকা। ঠিক আছে, তো বাই ফার্নিচার বলে 1,800 টাকা। 18 তারিখের পর কত তারিখ দিয়েছে? 20 তারিখ। 20 তারিখ কি বলেছে? রিসিভ কমিশন, মানে তুই কমিশনের টাকা পেয়েছিস, তার মানে ক্যাশ বেড়েছে, ডেবিট দিকে লেখ। 20 তারিখ দিয়ে ডেবিট দিকে লেখ, 20 তারিখ দিয়ে ডেবিট দিকে লেখ, টু কমিশন, কি লিখবো? টু কমিশন রিসিভ, কারণ কিসের টাকা পেলি? কমিশন রিসিভ। 300 টাকা। নেক্সট, পেড ওয়েজেস ফর ডোমেস্টিক, পেড ওয়েজেস ও ডোমেস্টিক সার্ভেন্ট, বলতে হবে এটা কি হবে? টাকা এসছে না গেছে বল? গেছে, গেছে, তাহলে ক্রেডিট দিকে বলবি, কিন্তু কি বলে লিখবো? বাই, বাই ওয়েজেস, ড্রয়িংস। ডোমেস্টিক সার্ভেন্ট বলে দিয়ে ড্রয়িংস, বাই ড্রয়িংস বললে 900 টাকা। 24 তারিখ বাই ড্রয়িংস অ্যাকাউন্ট বলে 900 টাকা। নেক্সট কি বলেছে? পেড স্যালারি, ব্যাস শেষ হয়ে যাবে। স্যালারি পে করেছিস, টাকা চলে গেছে, ক্রেডিট দিকে লেখ 1,200 টাকা, ক্রেডিট দিকে লেখ 1,200 টাকা, বাই
স্যালারি অ্যাকাউন্ট শেষ হয়ে গেল 29 তারিখ করে মেলাও। ডেবিট দিকে শিখিয়েছি কিভাবে যোগ করতে হয় তোদের মনে আছে? দেখ, 2 এখানে দুটো শূন্য বসে গেল, 2 আর 3 5, 5 আর 5 10-এর শূন্য হাতে হচ্ছে 1, হাতে হচ্ছে 1, তাই তো? 4 আর 1 5, 5 আর 6 11 আর 1 হাতে হচ্ছে 1, ঠিক আছে? 2 আর 1 3, 31,000 টাকা হচ্ছে, 31,000 টাকা। এদিকে হইলে 31,000 টাকা। এবার এখানে কি করতে হয়? যোগ করে দেখবো কত হচ্ছে, কটা যোগ করে। দুটো শূন্য বসে গেল, তারপর 2 আর 9 11, 11 আর 8 11 আর 8 19-এর 9 হাতে হচ্ছে 1, 1 আর 1 2, 2 আর 1 3, 3 আর 2 5, আর এখানে হচ্ছে 1, 15,900 হচ্ছে, তাই তো? দেখে নে 15,900, তাহলে 31,000 থেকে 15,900 বাদ দিয়ে কত হচ্ছে? 15,100, 15,100 টাকা ব্যালেন্স। তাহলে কি লিখবে এটা? এপ্রিল মাস শেষ হয় 30 তারিখে, এখানে লিখবো বাই ব্যালেন্স সিটি, ঠিক আছে? বাই ব্যালেন্স সিটি। এবার এখানে ট্রান্সফার করবো। এপ্রিলের পরের দিন কি হয়? এপ্রিল মাসের শেষ হলে তার পরের দিন মে মাসের 1 তারিখ, কি লিখবো? টু ব্যালেন্স বি। এই ছিল তোর টু ব্যালেন্স বিটি কত? 15,100 টাকা। এই ছিল তোর সিঙ্গেল কলাম ক্যাশ বুক। বোঝা গেল ব্যাপারটা? সিঙ্গেল কলাম ক্যাশ বুক কিভাবে করলাম? আগের দিন করেছিলাম 6টা অঙ্ক করেছিলাম, এখন একটা অঙ্ক করালাম, এখন আমাদের সিঙ্গেল কলাম ক্যাশ বুক, ঠিক আছে? দেখে নে অঙ্কটা, বুঝে তোর মিলে গেছে? আটকে গেছে কিছু? ব্যালেন্সিং করতে পেরেছিস? দাগ কাট কর, পরের অঙ্ক দাগ কাট। হ্যাঁ, সিঙ্গেল কলাম ক্যাশ বুক, পরের অঙ্ক দাগ কাট, সেম দাগ, দাগ সেম। বুঝলি দাগ কাটা? প্রত্যেকের দাগ কাটা হলে দেখবি 9 নম্বর অঙ্কটা করাবো। দেখ, 9 নম্বর অঙ্কটা পড়ছি। বলছে প্রিপেয়ার সিঙ্গেল কলাম ক্যাশ বুক ফর দ্য মান্থ অফ এপ্রিল 2024 ফ্রম দ্য ফলোইং ট্রানজাকশন অফ মিস্টার এ মল্লিক অফ কলকাতা। তাহলে কি লিখবো? ইন দ্য বুকস অফ এ মল্লিক, ইন দ্য বুকস অফ লিখবো এ মল্লিক। এবার দেখ একটা করে পয়েন্ট করবো। 2024 ওই এপ্রিলেই, এপ্রিল মাসেরই অঙ্ক চলছে। এখানে লিখবো এপ্রিল, এখানে লিখবো এপ্রিল। কি বলেছে প্রথমে? ক্যাশ ইন হ্যান্ড করেছি, আগের ক্লাস জানতাম ক্যাশ ইন হ্যান্ড থাকলে কি করতাম? ওপেনিং ব্যালেন্স, ক্যাশ ইন হ্যান্ড মানে হাতে এত টাকা ক্যাশ পড়ে 15,000 টাকা, ওপেনিং ব্যালেন্স লেখ। টু ব্যালেন্স বিডি, কি লিখবো? টু ব্যালেন্স বিডি কত টাকা? 15,000 টাকা। টু ব্যালেন্স বিডি কত টাকা? 15,000 টাকা লিখে দিলাম। এবার 4 তারিখ ক্যাশ সেলস টাকা এসছে, ডেবিট দিকে লেখ টু সেলস বলে। 4 তারিখ ডেবিট দিকে লেখ টু সেলস বলে, ঠিক আছে? টাকাটা কত ছিল? সেলস 85,000, কত ছিল? 85,000, তো সেলস বলে 85,000। নেক্সট কি বলেছে? 5 তারিখ
ক্যাশ পেড ফর স্টেশনারি পারচেজ, তুই স্টেশনারি আইটেম কিনেছিস তার জন্য টাকা চলে গেছে, স্টেশনারি আইটেম কিনেছিস টাকা চলে গেছে, তার মানে কেইট দিকে বসবি 1200 টাকা লেখ, 5 তারিখ কেইট দিকে লেখ 1200 টাকা, কেইট দিকে লেখ 1200 টাকা। কিন্তু কি বলে লাগবে, কেন কেন টাকা চলে গেছে, স্টেশনারি কিনেছিস, লিখবি বাই স্টেশনারি অ্যাকাউন্ট। নেক্সট এই এন্ট্রিটা হবে না, দেখ ভালো করে, 10 তারিখের কোনো এন্ট্রি হবে না, এই এন্ট্রিটার পোস্টিং হবে না, কারণ তুই গুডস ধারে কিনেছিস, আর ধারে কিনলে কি এন্ট্রি হয় না, ক্যাশ বুকে ধার আসে না, যা হবে সব নগদ হয়, নগদ হয়। ওয়েজেস পেড ইন ক্যাশ, তাহলে ওয়েজেস পে করে টাকা চলে গেছে, কেইট দিকে লেখ 3000 টাকা, 14 তারিখ দিয়ে লেখ 3000 টাকা কেইট দিকে, কি লিখবো, বাই ওয়েজেস 3000 টাকা। আটকে গেছে, পয়েন্ট নাম্বার বল, কত নম্বর আমরা, এপ্রিলের, ও 18 তারিখে যাইনি, হয়তো যেতে পারি, 14 তারিখ হলো, 18 তারিখ বলছি, পেড টু মিসেস আর সরকার ইন ফুল। একটা জিনিস খেয়াল কর, একটা জিনিস খেয়াল কর, এই যে তুই আর সরকারের কাছ থেকে ধারে মাল কিনেছিলি, আর মিসেস আর সরকার থেকে তুই কত টাকার মাল ধারে কিনেছিলি, 75,000 টাকা। হ্যালো, কি আচ্ছা দেখ, যেটা বলছিলাম, যেটা বললি, এই দেখ, 10 তারিখে এখানে তুই যে বললি না 18 তারিখ 10 তারিখ এমনি ব্যাপারটা কোনো সমস্যা নেই,
বলছে আর সরকারকে তুই পে করেছিস, তাই তো? পুরো টাকা পে, ইন ফুল পুরো টাকা পে করেছিস। কেন পে করবি আর সরকারকে? কেন আর সরকারের থেকে তুই দেখ 10 তারিখে গুডস কিনেছিলি ধারে, কত টাকার গুডস ধারে কিনেছিলি? 75,000 টাকা। তাহলে আর সরকারকে তুই কত টাকা দিবি এখন? 75,000 টাকা দিবি। ওটাই বলেছে আর কিছু। তাহলে কি লিখবি এখানে? টাকা চলে যাচ্ছে, তুই বাই মিসেস আর সরকার বলে 75,000 টাকা বাই মিসেস আর সরকার বলে 75,000 টাকা। আঠারো তারিখ বলছে এবার 23 তারিখ পেড ইলেকট্রিসিটি বিল, ইলেকট্রিক বিল পে করেছিস। হ্যাঁ বল। হ্যাঁ ডেট তো দিতেই হবে। পেড ইলেকট্রিসিটি বিল, ইলেকট্রিক বিল পে করেছিস, টাকা চলে গেছে, তাহলে কেইট দিকে লিখ 700 টাকা। কেইট দিকে লিখ 700 টাকা। 23 তারিখ বাই ইলেকট্রিসিটি বিল। আচ্ছা এগুলো ন্যারেশন বাড়িতে লিখিস, কারণ এক্সাম হলে তোকে ন্যারেশন লিখতে হতে পারে। আচ্ছা লাস্ট 28 তারিখ রিসিভ ইন্টারেস্ট, ইন্টারেস্ট পেয়েছিস মানে কি আছে, তোর টাকা এসছে, তাহলে ডেবিট দিকে লিখ 1280, ডেবিট দিকে লিখ 1280 টু ইন্টারেস্ট পেয়েছে। কত তারিখ এটা বল? 28 তারিখ। তাহলে শেষ দিন ডেবিট দিকে 85 15 1 লাখ, 1,01,280, এখানে লিখবো 1,01,280। এ করে যোগ কর, দুটো শূন্য দুটো শূন্য দুটো হবেই হয়েছে তাহলে 7, 7 আর 2 9, ঠিক আছে তো? 5 আর 3 8, 8 আর 1 9, ঠিক আছে তো? আর এখানে 7, 79,900 বাদ দে এর থেকে, এটা বাদ দে। 1,01,280 থেকে যদি তুই 79,900 বাদ দিস, কত হচ্ছে? 21,380। যোগ বিয়োগ গুলো যদি একটু দেখে নিচ্ছি। চার পয়েন্ট ছিল নাকি আর একটা পয়েন্ট ছিল বলছো? আচ্ছা 29 তারিখ একটা পয়েন্ট ছিল, উইথড্র ব্যাংক, উইথড্র ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ, এখানে লেখা নেই। 29 তারিখ একটা পয়েন্ট হবে, বুঝলি? 29 তারিখ একটা পয়েন্ট এখানে লেখা হয়নি। উইথড্র ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ, বুঝতে পারলি তো? উইথড্র ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ লাইনের মানে বুঝলি? উইথড্র ফ্রম ব্যাংক, ব্যাংকের থেকে টাকা তুলেছিস কেন? অফিসের অফিসের জন্য টাকা তুলেছিস, ঠিক আছে? অফিসের কাজ করার জন্য ব্যাংকের থেকে টাকা তুলেছিস। ব্যাংকের থেকে টাকা তুললে ব্যাংকের ব্যালেন্স তো কমবে, টাকাটা এসে টাকাটা আসবে কোথায়? ক্যাশ বক্স, মানে ক্যাশ বাড়বে, ডেবিট দিকে নেবে। মানে কি হয়েছে বলতে, এই পয়েন্টটা ঢোকা হয়নি, পরে ওখানে অ্যাড করে দেবো। কত তারিখে না? 29 তারিখ। টু কি লিখবো? টু ক্যাশ বুকে, টু ব্যাংক লিখবো, ব্যাংক। হ্যাঁ কেন ব্যাংক লিখবো বুঝতে পারলি? ক্যাশ বুকে ক্যাশ লেখা যায় না। কত টাকা ছিল এটা? 10,000 টাকা। এটা একটু ভুল লেখা হয়েছিল, মানে ভুল মানে কি, এই লাইনটা লেখা হয়নি আমাদের। এটা ছিল না কোথায়, আমি ওটাকে অ্যাড করে দেবো, ঠিক আছে? লাস্ট হবে 28 তারিখ অব্দি, তো তোকে বললাম। তোকে কত তারিখ অব্দি বলবো? 28 তারিখ অব্দি বললাম, তারপরে একটা 29 তারিখ একটা পয়েন্ট হবে, এটা কোশ্চেনে। তাহলে এটা পারবে? হ্যাঁ পারবে, তাই ডেবিট দিকে লিখেছি 1,11,280। বাদ দিয়ে হচ্ছে এটা 31,380। এটা 30 তারিখ বাই ব্যালেন্স সিডি, কি লিখলাম? বাই ব্যালেন্স সিডি, ঠিক আছে? এবার এটাই এপ্রিলের পরের মাস মে, মে মাসের 1 তারিখ লিখবো টু ব্যালেন্স বিডি 31,380, ঠিক আছে? আমি পরে অ্যাড করে দেবো কোশ্চেনে, ঠিক আছে? প্রতিদিন কিছু না কিছু অ্যাড করে দিচ্ছি, ভুল ভ্রান্তি গুলো আমি পরে ওর মধ্যে অ্যাড করে দেবো ভিডিও, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল তোর 9 নম্বর অঙ্কটা হয়ে গেল, তাই তো? 10 নম্বর অঙ্কটা করবো, দেখি 10 নম্বর অঙ্কটা, দেখি মজা অঙ্ক, অনেক বড় অঙ্ক দিচ্ছে।
ঠিক আছে, এটা অনেক বড় আছে অঙ্কটা, তার মানে এই অঙ্কটা থেকে তুই অনেক কিছু জানতে পারবি। ঠিক আছে, এই জন্য অঙ্কটা করতে হবে তো ভালো করে। ঠিক আছে, তো এই অঙ্কটা থেকে অনেক কিছু পয়েন্ট বেরিয়ে আসবে। ঠিক আছে, 10 নম্বর অঙ্কটা দাগ কাট, একটু দাগটা একটু বড় হবে, বুঝতে পারলি তো, একটু বড় হবে, কারণ বুঝতে পারছি কতগুলো পয়েন্ট আছে অঙ্কটায়, অনেকগুলো পয়েন্ট আছে। বড় হবে। 10 নম্বর অঙ্কটা লিখবো কি, ইন দা বুকস অফ, প্রথমে লিখবো ইন দা বুকস অফ, কথা বলিস না, প্রথমে লিখবো ইন দা বুকস অফ, কি ছিল নাম দেখ, ইন দা বুকস অফ, এই দেখ ইন দা বুকস অফ ছিল মোহন কুমার, লেখ ইন দা বুকস অফ মোহন কুমার, লেখ ইন দা বুকস অফ মোহন কুমার, ইন দা বুকস অফ মোহন কুমার। তারপর লিখবো ক্যাশ বুক, ব্র্যাকেটে কি লিখবো, ক্যাশ কলাম বা সিঙ্গেল কলাম লিখে রাখ, সিঙ্গেল কলাম, কারণ এখনো জানি না এটা ক্যাশ কলাম করতে পারি নাকি ব্যাংক কলাম, পরে দেখবো। সিঙ্গেল কলাম, সিঙ্গেল কলাম লিখে রাখ, ব্র্যাকেটে লেখ সিঙ্গেল কলাম। ঠিক আছে? এখানে লিখলাম ডেবিট সাইড, এখানে লিখলাম ক্রেডিট সাইড, বাড়বে ডেবিট দিকে, কমবে ক্রেডিট দিকে। লেখাগুলোর লেখা জানিস, প্রতিটা লেখা জানি আমরা, লেখা নিয়ে সমস্যা নেই, লেখা জানি, তোদের ডেট, পার্টিকুলার, লেজার ভ্যালিউ, ভাউচার নাম্বার, এগুলো তো জানি, এগুলো লিখে দিতে পারি। দেখ, অঙ্কটার দিকে তাকা, ফোকাস কর, একটা করে অঙ্ক কর, এন্ট্রি গুলো করতে থাক, দাগ কেটে নিস তো, একটা কি করে রাখবো। ঠিক আছে, দেখ অঙ্কটা করছি, তো সেরকম করে বলছে 2024, 2024 সাল এপ্রিল মাসের অঙ্ক দিয়ে, 2024 সাল এপ্রিল মাসের অঙ্ক, নাহলে 2024, এখানেও লেখ 2024 এপ্রিল মাসের অঙ্ক, এখানে লিখবো এপ্রিল, এখানেও লেখ এপ্রিল। ঠিক আছে, এপ্রিল মাসের অঙ্ক দিচ্ছি। এবার দেখ কি বলেছে, 1 তারিখ বলেছে কি ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশে কত টাকা ছিল, 15,500 টাকা, লেখ, তাহলে লিখবো 1 তারিখ দিয়ে লেখ টু ব্যালেন্স বিটি, টু ব্যালেন্স বিটি কত, 15,500 টাকা। ঠিক আছে, টু ব্যালেন্স বিটি 15,500 টাকা। নেক্সট কি বলেছে, খুব ভালো ভালো পয়েন্ট দিচ্ছে এখানে, তোর কাছে আরো যে হোমওয়ার্ক গুলো দিচ্ছি তোর আটকাবে না এই অঙ্কটা করার পর। ঠিক আছে, ভালো করে দেখে নে। 4 তারিখ বলেছে বড়, বড় মানে জানিস তো, বড় মানে কি, ধার করা, বড় মানে জানিস, ধার করা, কার থেকে ধার করি টাকাটা, পি বোস। ঠিক আছে, আমার মুখে লেখা নেই কার থেকে ধার করেছিস, কোশ্চেনের দিকে তাকা, বড় ফর্ম পি বোস। ঠিক আছে, তো পি বোসের থেকে তুই 20,000 টাকা ধার করছিস। ঠিক আছে, তো তাহলে টাকা ধার করলে, টাকা ধার করলে, আমি কারো থেকে টাকা ধার করলে কি বলে, টাকা ধার করা কি কি বলে, লোন, লোনটাকে কি বলে, লোন মানে তো টাকা ধার করা। তো ধর আমি পি বোসের থেকে 20,000 টাকা ধার করি, তাহলে আমার ব্যবসায় এসছে কি, ক্যাশ, টাকা এসছে, তাহলে ক্যাশ এসছে মানে কি হচ্ছে, ক্যাশ বেড়েছে, তাহলে ক্যাশ বুকের কোন দিকে, ডেবিট দিকে লিখ, লেখ ডেবিট দিকে লেখ 20,000, 4 তারিখ দিয়ে লেখ ডেবিট দিকে 20,000 টাকা, কিন্তু কি বলে লিখবি, কি লিখবো, কার থেকে তুই লোন নিয়েছিস। ঠিক আছে, এখানে লিখবো টু লোন ফ্রম পিবোস, লেখ টু লোন ফ্রম পিবোস, টু লোন ফ্রম পিবোস অ্যাকাউন্ট। নিশ্চয়ই এটা বুঝতে পারলি, এইভাবে তোকে একটা করে করতে থাক, পরপর করতে থাক, আমি বলছি। ওরা তো বাড়িতে অঙ্ক করেছে, অঙ্ক তুই তো করিস, তোকে জিজ্ঞাসা করেছি, বল বল না, জরুরিটা, জরুরি এটা, কারণ তুই, ওরা করেছে কিছু বুঝে গেছে, ওরা প্র্যাকটিস করেছে মানে বুঝে গেছে, তুই তো করিসনি, তার মানে তোর প্র্যাকটিস করা হয়নি। তাহলে তুই বল দেখি এটিটা কি হতে পারে, ওরা পারবে, ক্যাশ ডিপোজিট ইনটু ব্যাংক, মানে ব্যাংকে টাকা জমা করছি, ব্যাংকে টাকা জমা করলে এটা কি হবে, কোথায় বসবে,
এই সাইডে হবে, আচ্ছা ব্যাংকে টাকা জমা করেছি মানে হচ্ছে আমার ক্যাশ কমে গেছে, ক্রেডিট দিতে হবে। ঠিক আছে, কর, আমি জিজ্ঞাসা করবো, তোকেই জিজ্ঞাসা করবো সব। ক্যাশ ডিপোজিট ইন্টু ব্যাংক, তার মানে ক্যাশ বুকের ক্রেডিট দিকে গেলে 25,000 টাকা, ক্যাশ বুকের ক্রেডিট দিকে গেলে 25,000 টাকা। তারিখটা কত ছিল দেখ, তারিখটা 8 তারিখ, 8 তারিখ ক্যাশ বুকের ক্রেডিট দিকে লিখবো 25,000 টাকা। কিন্তু কি বলে লিখবো, বাই ক্যাশ বুকে তো আর ক্যাশ লিখতে পারি না, কি লিখবো, বাই ব্যাংক, লিখ বাই ব্যাংক অ্যাকাউন্ট। চলে আয় 8-এর পর চলে আয় 10 তারিখ, পারচেস গুডস বাই চেক। বল কি বলিস, বলছিস বল, আমি মাথা নাড়লে দাম। হ্যাঁ সেটাই তো জিজ্ঞাসা, মাথা নাড়লি কেন, এটা এন্ট্রি হবে না, ঠিক বলে, ও এন্ট্রি বলছে এটা এন্ট্রি হবে না, ঠিক বলেছে, ঠিক আছে তো, এর এন্ট্রি হবে না, এটা আমি জিজ্ঞাসা করলাম কেন মাথা নাড়লি। পারচেস গুডস বাই চেক এন্ট্রি হবে না, কারণ কি দেখ, গুডস কিনেছি চেকের মাধ্যমে, তা গুডস যদি চেকের মাধ্যমে কিনি তাহলে আমি তো চেক দিয়ে গুডস, মানে আমি যে গুডসটা কিনলাম তার বদলে আমি পেমেন্ট করতে হবে, পেমেন্টটা করলাম কি, ক্যাশ টাকা পেমেন্ট করেছি নাকি চেক পেমেন্ট, চেক পেমেন্ট, যদি ক্যাশ টাকা পেমেন্ট করতাম তাহলে আসতো, চেকের মাধ্যমে পেমেন্ট করি তাই, ঠিক আছে, এর এন্ট্রি হলো না, ও ঠিক বলেছে আনসার, ঠিক আছে। তাহলে 10 তারিখের এন্ট্রি কেন হলো না বুঝতে পারবে, বোঝা গেল তাই 10 তারিখ কেন এন্ট্রি হয়নি, বুঝেছিস তো। আচ্ছা 12 তারিখ, বলছে কি 12 তারিখ, দেখ দেখ পর তোরা প্রত্যেকে পর, দেখ প্রত্যেকে দেখ 12 তারিখ বলছে কি, ক্যাশ সেলস অফ গুডস, বলছে ক্যাশ সেলস, শুনছিস তো, ক্যাশ সেলস অফ গুডস ₹39,000, অফ হুইচ 16,000 ওয়াজ ব্যাংক অন 14 এপ্রিল। ঠিক আছে তো, এটা 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 ভাব, এটা ভাব, ভেবে নে, আমি তারপর বলছি। এরকম একটা অঙ্ক হোমওয়ার্ক দিয়েছিলাম মনে হচ্ছে, দেখছি সেম টাইপের মনে হচ্ছে একটা হোমওয়ার্ক দেওয়া আছে। ভাব, আমি জিজ্ঞাসা করছি তোকে, চিন্তা ভাবনা করে না, এটা বলছি, আমি জিজ্ঞাসা করবো আবার। নেই, হুম, বল তুই কি বললি বল, ক্যাশ সেলস অফ গুডস ₹39,000, এখানে লাইনটা বুঝে নে, ক্যাশ সেল করেছি 39,000 টাকা, ক্যাশ সেল করে যে টাকাটা পেয়ে গেলাম 39,000 টাকা, তার মধ্যে তুই 16,000 টাকা ব্যাংকে জমা করেছিস 14 তারিখ, ঠিক আছে তো, তাহলে খুব ভালো পয়েন্ট দিয়েছে, এটা নেই আমি বলে দিচ্ছি, ক্যাশ সেল করেছি কত, 39,000 টাকা, তাহলে আমার কাছে কি আসছে, ওই ক্যাশ সেল করেছি, ক্যাশ সেল করেছি কত টাকা, 39,000 টাকা, তাহলে ক্যাশ সেল করেছি সঙ্গে আমার ঘরে কি চলে এসছে, টাকা চলে এসছে, তাহলে সঙ্গে ক্যাশ বেড়ে গেছে, এটা তো করা গেল, ক্যাশ, ক্যাশ বেড়ে গেছে, লেখ ডেবিট দিকে লেখ টু সেলস, ডেবিট দিকে লেখ টু সেলস বলে কত টাকা লিখবো, 39,000, এটা তো হল, আগে এটা তো কর, এই আগে এটা তো কর, 12 তারিখটা কর, এইটা করলাম, এবার কি বলেছে, এবার তাহলে তোর কাছে চলে এসে 39,000 টাকা, 39,000 টাকার মধ্যে থেকে তুই 16,000 টাকা বের করেছিস, বুঝতে পারলি তো, এর মধ্যে 16,000 টাকা বের করে ব্যাংকে জমা করেছিস, তাহলে ব্যাংকে জমা করলে কি হবে, ক্যাশ কমে গেছে, ঠিক বলে ক্যাশ কমে গেছে, তাহলে কে দিকে লিখবো কত, কত তারিখ বলে, 14 তারিখ, 14 তারিখ ক্যাশ কমে গেছে, এখানে লিখবো বাই ব্যাংক অ্যাকাউন্ট, কত টাকা জমা করেছিস ব্যাংকে, 16,000 টাকা, 16,000 টাকা। এখন তুই প্রশ্ন করতে পারিস, এদিক টাকা, ধর তুই 50,000 টাকা কারোর থেকে পেয়েছিস, তুই 10,000 টাকা ব্যাংকে জমা করছিস, তাহলে তোর ঘরে আর কত পড়ে আছে, ওর কিছু এন্ট্রি করবো না, এর কি এন্ট্রি থাকবে, তাদের নয়, ব্যাপারটা বোঝা গেল, এই এন্ট্রি বোঝা গেল, 12 তারিখ 14 তারিখ দুটো বুঝিয়ে দিলাম, এই পয়েন্টটা ভালো পয়েন্ট ছিল, দেখ এই পয়েন্টটা বুঝতে পারলি তো, ভালো পয়েন্ট ছিল, ডবল কলম ক্যাশবুকে এরকম পয়েন্ট আসবে, এরকম পয়েন্ট পাবি তুই খুব, ঠিক আছে তো। আচ্ছা 15 তারিখ বলছে কি, পারচেস গুড, হ্যাঁ বললো হবে না, ঠিকই বলেছে, তাহলে এটার এন্ট্রি হলো না, তাহলে এই অঙ্কের দুটো এন্ট্রি হলো না কিন্তু এখনো ভাই। 17 তারিখ পেড ক্যাশ, পেড ক্যাশ টু রতন কুমার, রতন কুমারকে তুই ক্যাশ পে করেছিস, আচ্ছা রতন কুমারের থেকে তো তুই গুডস কিনেছিস 16,000 টাকা দিয়ে, ঠিক আছে, রতন কুমারের কাছ থেকে তুই কত টাকার গুডস কিনেছিস, 16,000 ওকে পেমেন্ট করতে হবে, তুই কত টাকা পেমেন্ট করিস বল, বলছে 200 টাকা, কি 200 টাকা পেমেন্ট করিনি, বলছে 200 টাকা দিসনি, বাকি দিয়েছিস 16,000 টাকার, তুই ভাব, এরা ভাবে কোনো, তুই কারোর থেকে 16,000 টাকা ধারে গুডস কিনেছিস, তাই 200 টাকা দিবি, তো 16,000 টাকার গুডস কারোর থেকে ধারে কিনেছিস, বলছে কি তাকে পেমেন্ট করছিস আফটার ডিডাক্টিং ডিসকাউন্ট, ঠিক আছে, তার মানে ওকে তুই পেমেন্ট করছিস 200 টাকা ডিসকাউন্ট বাদ, তাহলে কত টাকা পেমেন্ট, 15,800, লিখে দে, লিখে দে 15,800 টাকা চলে গেছে, টাকা চলে গেছে, লেখ 17 তারিখ, 17 তারিখ লেখ বাই, কাকে পেমেন্ট করছি, রতন কুমার, লেখ বাই রতন কুমার, 15,800, ভালো অঙ্ক ছিল অঙ্কটা, ভালো,
ঠিক আছে তো? আচ্ছা 17 তারিখ হলো। 19 তারিখ পেড টু ক্লিনার, ঠিক আছে? পেড টু ক্লিনার। তো ক্লিনার বুঝিস তো? যে ক্লিন করে তাকে ক্লিনারের জন্য যে ক্লিন করলো তাকে তো টাকা দিতে হবে। এমনি তো ক্লিন করবে না। তাহলে পেড টু ক্লিনারকে তুই কত টাকা দিয়েছিস? 300 টাকা। এবার দেখ শোন, এই তুই পেড টু ক্লিনার টাকা এসছে না গেছে? গেছে। তাহলে কি লিখবি? ক্রেডিট দিকে লিখবি 300 টাকা। কি বলে লিখবি? বাই ক্লিনার বলে লিখবি? তুই তো ক্লিনারকে 300 টাকা দিচ্ছিস, নাম লেখা যায় না। যাকে টাকা দিই তার নাম লেখা যায় না। এবার এখানে কি লিখবো? ক্লিনার এর খরচাটা কোথায় হয়? ক্লিন করা হয় অফিসে। এটা তুই অফিস খরচ বলতে পারিস, অফিস। তাহলে লিখবি বাই অফিস এক্সপেন্সেস, বাই অফিস এক্সপেন্সেস লিখবি, ঠিক আছে? বাই অফিস এক্সপেন্সেস, লাইক বাই অফিস এক্সপেন্সেস 300 টাকা। কত? 19 তারিখ, তাই তো? আর কি ছিল দেখ, বলছে এত অবধি হলো তো? কত তারিখ অবধি? 19 তারিখ অবধি হয়ে গেল। এখন কত পয়েন্ট বাকি আছে? ভালো ভালো পয়েন্ট। রিসিভড আ পিআরআর চেক, ঠিক আছে, ফ্রম সুজয় ফর সেল অফ গুডস। তো 20 তারিখ কি বলেছে? 20 তারিখ কি বলেছে বল দেখি, এন্ট্রিটা একটু ভাব। শুনে বলতে পারবো, বলা তো যাবে, বলতে পারবি। চেষ্টা ভাবনা কর, চিন্তা ভাবনা করতে হবে, চেষ্টা কর। বলছে রিসিভ আ বিআরআর চেক, একটা বিআরআর চেক পাচ্ছিস। কার থেকে বিআরআর চেক পাচ্ছিস? আজকে আমার একটা দোকান খুলেছি, আমি একটা বিআরআর চেক পাচ্ছি সুজয়ের থেকে। কেন সুজয় আমাকে বিআরআর চেক দিল? বল বল, পড়, ওখানে পড়, আমার মুখে লেখা নেই, ওখানে পড়, লেখা আছে কেন সুজয় আমাকে বিআরআর চেক। ওকে গুডস কিনেছে না, ওকে গুডস বেচেছি। ওকে গুডস বেচেছি। হ্যাঁ ও কিনেছে, আমি বেচেছি, আমি আমার কথা বলছি, ঠিক আছে? আমাকে সুজয় কেন বিআরআর চেক দেবে? কারণ আমি সুজয়কে গুডস বেচেছি, গুডস বিক্রি করি। কত টাকা গুডস বিক্রি করি? সুজয়কে আমি 2300 টাকার গুডস বিক্রি করছি, ঠিক আছে তো? তাহলে বল, এটা বল, এটা কি হবে? তাহলে আমার কাছে কি টাকা এসছে? টাকা এসছে, হ্যাঁ কি না? টাকা এসছে ডেবিট দিকে, তাই তো? টাকা এসছে মানে কোন দিকে লিখবো? ডেবিট দিকে লিখবো। এইবার ভালো করে হ্যাঁ বল, কি বলছি? চেকে এসছে, সে থাক না, চেকটা আসলে কি করবো? চেক তো আমি ঘরেই রাখবো, চেক তো ঘরেই রাখবো, কালকে আমি ব্যাংকে কি জমা করবো? আজকে তো ঘরেই থাকলো, তাই তো? তাহলে বল, তাহলে কত টাকার চেক আসলো? 2300 টাকার চেক আসলো। কি বলে লিখবো? টু কি বলে লেখা হবে? এইটা আমি জানাচ্ছি, এটাই মেন। এমনি বাকি সময় অ্যান্সার বলে দেয়, কিন্তু কি বলে লেখা উচিত? টু কি বলে লেখা উচিত? আমি দুটো অপশন বলছি, বল দেখি। টু কি লেখা উচিত? টু জগন্নাথ লিখবো নাকি? আচ্ছা জগন্নাথ কোথা দিয়েছিল? সরি সরি, টু কি নাম ছিল? কত নম্বর পয়েন্টটা করছিল? 20। টু সুজয় লিখবো নাকি টু সেল লিখবো? কি হচ্ছে বুঝে বল, বুঝে বল, হ্যাঁ বল। সেলস অ্যাকাউন্ট, ঠিকই বলেছে, সেলস অ্যাকাউন্ট। দেখ কারণটা কি? দেখ, আমি যেই বুকসটা বিক্রি করেছি, নগদে বিক্রি করেছি না ধারে বিক্রি করেছি? নগদে বিক্রি করেছি, নগদে বিক্রি করেছি। দেখ আজকে আমার দোকানে কেউ কিছু কিনতে আসলো, ঠিক আছে? সে আমাকে কি করলো? আমি বললাম দাও এই জিনিসের দাম কত? 25 টাকা দাও। ও বললো আমার কাছে ক্যাশ টাকা নেই। বাকিতে নেয়নি, বলছে আমি ক্যাশ টাকা নেই। আমি বললাম অনলাইন হবে? আমি বললাম হ্যাঁ অনলাইন হবে। কিউআর দিয়ে দিলাম, পেমেন্ট করে দিলাম। তাহলে কি সে একই ট্রানজাকশন নাকি? এটা কি নগদে ট্রানজাকশন নাকি ধারে ট্রানজাকশন? নগদ ক্যাশ ট্রানজাকশন। এখন নাই যে, এখন কেউ চেক ইউজ করে না অতটা। মানে বলতে ছোটখাটো এমন যে এখন কি হয়, সব অনলাইন পেমেন্ট করে দিচ্ছে। তা আগে এরকম এখানে যেমন তুই বুঝতেই পারছিস ব্যাপারটা, আর বলতে হবে না। তুই একটা পিআরআর চেক পাচ্ছিস সুজয়ের থেকে 2300 টাকা, ঠিক আছে তো? তো মোট কথা কি হচ্ছে? আল্টিমেটলি এই যে ট্রানজাকশনটা হলো, এটা আমার ক্যাশ সেল হয়েছে নাকি ক্রেডিটে সেল হয়েছে? ক্যাশ সেল হয়েছে। যদি এরকম বলতো, ভালো করে শোন, 20 তারিখে আমি সুজয়কে বিক্রি করেছি, 21 তারিখে সুজয় টাকা দিয়েছে, তাহলে ক্রেডিট হতো, তাহলে ক্রেডিট হতো, বুঝতে পারলি তো? দিনের দিন হলে ক্যাশ হয়, দিনের দিন ক্যাশ, ঠিক আছে? দিনের দিন ক্যাশ। আচ্ছা বুঝেছিস ব্যাপারটা? তাহলে কি লিখবো বল? টু সেলস অ্যাকাউন্ট বলে 2320 তারিখ লিখবো। 20 তারিখ লিখ। টু সেলস অ্যাকাউন্ট বলে 2300। এই যে আমি এগুলো বললাম না, এগুলো ভুল হয় অনেক, অনেকে ভুল করে না সুজয় লিখে দেবে, ভুল করে সুজয় লিখে দেবে। এই জিনিসগুলো দেখতে হবে যেন ভুলগুলো যেন না হয়। আচ্ছা 22 তারিখ কি বলছে? আচ্ছা দেখ শোন, জগন্নাথ খোঁজ দেখি, উপরে জগন্নাথ ছিল। উপরে দেখ, প্রথম দিকে দেখ জগন্নাথ বলে কারোর নাম ছিল? দেখ দেখি জগন্নাথ, বল না। এই যে এপ্রিল মাসের 1 তারিখ থেকে শুরু করে দেখ, জগন্নাথ বলে কারোর নাম ছিল? 4 তারিখে ছিল পি বোস। দাঁড়া, আস্তে 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 দাঁড়া না, আমি বলছি তো। 4 তারিখে পি বোস। 12 তারিখে কি ছিল? 12 তারিখে কোনো নাম নেই। আচ্ছা যাই হোক, 15 তারিখে ছিল রতন কুমার, ঠিক আছে? 17 তারিখ হয়ে গেল রতন কুমার।
20 তারিখ সুজয়, ঠিক আছে, 22 তারিখ জগন্নাথ। জগন্নাথ বলে কেউ লেখাই নেই। আচ্ছা, আচ্ছা, এখানে আমার কথাটা মন দিয়ে শোন, ফোকাস কর, তাহলে তুই অনেক কিছু বুঝতে পারবি, জানতে পারবি। এই যে তোর মনের মধ্যে কোশ্চেন রাখতে হবে, মনের মধ্যে কোশ্চেন নিয়ে আসতে হবে। এই যে তুই জগন্নাথের থেকে টাকা পেয়েছিস, আমরা কার কাছ থেকে টাকা পাই? যাকে গুডস বিক্রি করে তার থেকে টাকা পাই। তাহলে এখানে দেখ, 1 তারিখ থেকে শুরু করে 21 তারিখ অব্দি এমন কোনো ট্রানজাকশন আছে যে জগন্নাথকে গুডস বিক্রি করেছে? আছে? আছে? নেই। তার মানে কি হচ্ছে স্যার? তাহলে ওকে কেন, ওর থেকে কেন টাকা পেয়েছি? তাহলে এমন হতে পারে যে আমি ওকে আগের বছর গুডস বিক্রি করছি, বা এপ্রিলের আগের মাস কি হয়? মার্চ মাস, অথবা মার্চ মাসের ধারে গুডস বিক্রি করেছি। তো সেই টাকা দিয়ে হতেই পারে, না হওয়ার কিছু নেই। ঠিক আছে? তাহলে আমার জানার দরকার নেই। আমরা এরকমই অ্যাজাম্পশন করে নেব যে আগের মাসে ওকে গুডস বিক্রি করে ধারে, ওই এই মাসে পেমেন্ট করছে। তাহলে জগন্নাথের থেকে টাকা পাচ্ছি কত টাকা বল? দেখ, ক্যাশ রিসিভ ফ্রম জগন্নাথ 11,000 টাকা আফটার অ্যালাউইং, কত বলছে? 500 ডিসকাউন্ট। মানে জগন্নাথের থেকে 11,000 টাকা পাচ্ছি। ঠিক আছে, আর 500 টাকা করে ডিসকাউন্ট দিয়েছে। বুঝতে পারলি লাইনের মানে? এখানে বলেছে এই, মানে একটু বুঝতে হবে কি বলতো, তুই হাতে কত টাকা পেয়েছিস? হাতে 11,000 টাকা পেয়েছিস, নাকি টোটাল 11,000 বলে কি বলেছে বল দেখি? হ্যাঁ, ইংলিশটা পড়ে বুঝতে হবে। ক্যাশ রিসিভ ফ্রম জগন্নাথ 11, জগন্নাথের থেকে তুই ক্যাশ পেয়ে 11, আফটার অ্যালাউইং ডিসকাউন্ট 500, ডিসকাউন্ট 500 টাকা কাটার পর 11,000 টাকা পেয়েছিস। বুঝতে পারলি কি বললাম? লাইনের মানে বুঝতে হবে। তাহলে কি টাকা আসছে, ডেবিটে লিখবো কি? তুই জগন্নাথ বলে 11,000 টাকা লিখ, 22 তারিখ, 22 তারিখ ডেবিটে লেখ। অ্যাকাউন্ট বলে কত? 11,000। হয়ে গেল, বোঝা গেল অঙ্কটা, মানে পয়েন্ট এত অব্দি। এবার কি বলেছে দেখ শোন, 22 তারিখ হয়ে গেল, চলে আয় 23 তারিখ। 23 তারিখের পয়েন্ট, সুন্দর পয়েন্ট আছে, নতুন পয়েন্ট পেলাম, এটা নতুন পয়েন্ট। হ্যাঁ, আগের দিন যা করেছি তার মধ্যে ছিল না এই পয়েন্ট, আজকে নতুন পয়েন্ট এসেছে, ঠিক আছে? তাহলে দেখতে পাই এক একটা করে পয়েন্ট বাই পয়েন্ট, অঙ্কটা অনেক কিছু পয়েন্ট ছিল, অনেক কিছু ব্যাপার বুঝতে পারছিস। 23 তারিখ কি বলছে? দ্য চেক অফ সুজয়। আচ্ছা, সুজয় কোথায়? খোঁজ দেখি, সুজয়ের থেকে কত টাকা চেক পেয়েছিলি বল দেখি। 20 তারিখ সুজয়ের থেকে চেক পেয়েছি। 20 তারিখ সুজয়ের থেকে কত টাকা চেক পেয়েছিলাম? 2,300 টাকা চেক পেয়েছিলাম। বলছে, বলছে কি, 20 তারিখ যে সুজয়ের থেকে 2,300 টাকা চেক পেয়েছিলাম, ঠিক আছে, সেই চেকটা কি বলছে? দ্য চেক অফ সুজয় রিটার্ন ডিজনার্ড এট দ্য টাইম অফ এনক্যাশমেন্ট। চেকটা ডিজনার্ড হয়ে গেছে, বুঝতে পারলি? তাহলে আজকে ধর আমি ওর থেকে একটা 2,300 টাকা চেক, চেকটা পেলে কি করবো? চেকটা আমার কাছে রাখলাম, দিন পর ব্যাংকে জমা করবো। ব্যাংকে জমা করতে গিয়ে দেখলাম চেকটা ক্যান্সেল হয়ে গেছে। এবার চেক কেন ক্যান্সেল হয়? দেখা গেল ও যে আমাকে চেক পাঠিয়েছিল, আমি ব্যাংকে ফেলেছি, দেখা গেল ওর অ্যাকাউন্টে টাকা নেই। টাকা না থাকলে ধর ওর অ্যাকাউন্টে যদি 2,000, ও চেক দিয়ে 2,300 টাকা, তাহলে চেক ক্লিয়ার হবে? বলুন, চেক ক্লিয়ার হবে, এটা হতে পারে। বা ধর ও সাইন মিসম্যাচ করলো, মিসম্যাচ বুঝিস তো? ও সাইন ট্যালি করলো, তাই না? তুই একটা ব্যাংকে তোর টাকা জমা আছে, ব্যাংকে থেকে টাকা তুললে সাইন দিন পরে তুলতে হবে তো। ও সাইনটা স্ক্যান করবে। তোর আগে যে ব্যাংকে যখন অ্যাকাউন্ট খুলি তখন যে স্ক্যান ছিল, এখন স্ক্যান এখন যদি না মেলে, তাহলে কি তুই টাকা পাবি? টাকা পাবি না। তাহলে কোনো কারণে চেকটা কি ডিসঅনার হয়েছে। তা ডিসঅনার হলে কি আদৌ কি আমাকে টাকা এসছে? তাহলে কি হবে? এরকম এন্ট্রির ক্ষেত্রে কি হয়, ডিসঅনার হলে কি হয় দেখ, ভালো করে দেখি। আমি সুজয়ের থেকে কত টাকা চেক পেয়েছিলাম দেখতো, এই 2,300 টাকা চেক পেয়েছিলাম। তা আমি ভাবলাম কি, না এই চেক তো ভালো চেক, আমি এই চেকটা ব্যাংকে ফেলবো, আমার ব্যাংকে ব্যালেন্স বেরিয়ে যাবে। ঠিক, কিন্তু পরবর্তী সময় জানতে পারলাম কি চেকটা কি হয়েছে, ডিসঅনার হয়েছে, তাই তো? তাহলে চেক ডিসঅনার হলে কি হবে? কিচ্ছু না, জাস্ট অপোজিট সাইডে, জাস্ট অপোজিট সাইড, আর কিচ্ছু করতে হবে। তাহলে কি লিখবি? তারিখটা লেখ, বাই সুজয়, সুজয়কে দিয়ে দেবো, বাই সুজয়। এখন তারিখটা বল। 23 তারিখ, কত টাকা? 2,300 টাকা। একটু একটু ব্যাপারটা বোঝ, কারণ কারোর ডাউট থাকলে বোঝ ব্যাপারটা। আমি ধর ওকে 2,300 টাকার গুডস বিক্রি করেছি, ঠিক আছে? ধর সাপোজ আমি এক্স কে 2,300 টাকার গুডস বেচেছি। তাহলে এমনি ভাবে, একটু ভাব দেখি, জার্নাল এমনি ভাব, দরকার নেই, আমি তো জাস্ট বোঝানোর জন্য বলছি। আমি ধর এক্স কে 2,300 টাকার গুডস বিক্রি করেছি। স্যার কিসে? ক্যাশে না ধারে? ক্যাশে বিক্রি করেছি। ও আমাকে একটা চেক দিয়েছে। তাহলে কি করলাম?
সেই চেকটা আমি আমার কাছে রেখে দিয়েছি। ঠিক আছে? তাহলে কি লিখবো জানেন না? স্যার ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট অরিজিনাল একটু আপনি শুনে নিন। সেলস এটা আমি আজকে পেয়েছি। আগামীকাল মানে ধর কালকে টুমরো। এই চেকটা আমাকে চেক পড়ে আছে, কত টাকা চেক পড়ে আছে? 2300 টাকা চেক পড়ে আছে। এই চেকটা আমি কালকে গিয়ে কি করেছি বল? ব্যাংকে জমা করেছি। ব্যাংকে জমা করেছি। ব্যাংকে জমা করলে জেনারেলি কি হওয়া উচিত ছিল? ভালো করে বুঝবি কিন্তু। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট ডাউট থাকলে জিজ্ঞাসা করবি। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ এখন এটাই তো হওয়া উচিত। আজকে আমি চেক পেয়েছি, কালকে চেকটা ব্যাংকে ফেলবো। ব্যাংকে ফেললে কি হবে? আমার ক্যাশ বাক্স থেকে চেক চলে গেল। তাহলে ক্যাশ কমে গেল। আর চেকটা কোথায় জমা পড়লো? ব্যাংকে জমা পড়লো, ব্যাংক ডেবিট। এটাই তো হওয়া উচিত ছিল। এটা হওয়া উচিত ছিল। ব্যাংকে যেই জমা দিলাম, ব্যাংক বলল এই লোকটার অ্যাকাউন্টে টাকা নেই। কি বললাম? এই লোকটার অ্যাকাউন্ট ইনভ্যালিড। আমার কথাটা বুঝতে পারলি? তাহলে কি আমার ব্যাংকে কি টাকা জমা পড়বে? যখন ব্যাংকের লোক আমাকে এই কথাটা বললো, আমি তখন কাকে ধরবো বল? লোকটাকে এক্স কে ধরো। ভাই তুমি যে চেক দিয়েছো, তুমি বলছো তোমার অ্যাকাউন্টে টাকাই নেই। তোমার অ্যাকাউন্ট টাকাই নেই। তাহলে কেসটা বুঝতে পারলি তো? তাহলে কি করবো তখন? আমি তো আর টাকা পেলাম না। আমি কি টাকা পেলাম? টাকা পেলাম না। সেক্ষেত্রে এরম সিনারিওতে কি হবে জানিস তো? আমি লিখবো সুজয় অ্যাকাউন্ট ডেবিট। স্যার সুজয় ডেবিট কেন করলাম? তুই সিম্পল ভাব, কনসেপ্ট ভাব, জার্নালে ভাবিস না, কনসেপ্টে ভাব। আমি ওকে 2300 টাকার গুডস বিক্রি করেছিলাম, ওকে চেক দিয়েছি। ও যখনই আমাকে চেক দিয়ে দিল, আমি কি ওর কাছে টাকা পেতাম না? টাকা পেতাম। চেকটা ব্যাংকে ফেরত। ব্যাংক বলল চেকটা দিয়ে দাও। তখন আমি কাকে ধরবো? ওকে বা সুজয়কে বা এক্স কে ধরবো। দেখো ভাই তুমি চেক দিয়ে দিলে, তোমার চেক তুমি ধরো, আমার টাকা দাও। তুমি যতদিন না টাকা দেবে আমি ততদিন তোমাকে টাকা পাবো। তাই আমি সুজয়কে ডেবিট করলাম। সুজয়কে টাকা পাবো। 2300 টাকা। সুজয়কে বলে নাও তুমি তোমার চেক নিয়ে নাও, মানে ক্যাশটাকে ক্রেডিট করে দেবে। এটা ডিসঅনার হলো বলে এটা, আর যে টাকা ক্লিয়ার হতো তখন এটা। বুঝতে পারলি ব্যাপারটা? তুই দেখ ক্যাশ বুকে কি হয়েছে, জার্নালটা দেখ, ক্যাশের কোন দিক লিখেছি? 22 সুজয় লিখেছি না? তাহলে গল্পটা বুঝতে পারলি তো কি বললাম? তো এইগুলো তোকে বোঝানোর জন্য বললাম, এইগুলো বোঝার জন্য। এটা কি দরকার? তাই কেটে দিলাম। বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? এখানে সুজয় 2300 টাকা কেন হলো? আমি তোর থেকে চেক পেয়েছিলাম। চেক পেয়ে ক্যাশে রাখলাম। কত তারিখে? 20 তারিখ চেক পেয়েছিলাম। এবার আমি 23 তারিখ চেকটা ব্যাংকে ফেলেছি। ব্যাংক বলে চেকটা ডিসঅনার। তাহলে ব্যাংক যদি চেকটা ডিসঅনার বলেছে, তাহলে আমি টাকাটা কার থেকে আদায় করতে হবে? সুজয়ের থেকে আদায় করবো। তাই এখানে লিখলাম 2200। কারণটা বুঝতে হবে কিন্তু, জরুরি বোঝাটা। তাহলে এই পয়েন্টটা কিন্তু তোদের নতুন পয়েন্ট ছিল, ভালো করে ধরে নিলি তো? এই পয়েন্টটা কিন্তু নতুন পয়েন্ট ছিল। তুই বাড়িতে ভালো করে দেখবি এই পয়েন্টটা, কেননা ডবল এই যে তুই যে অঙ্ক করছিস, তো ডবল কলাম ক্যাশ বুকে এই এন্ট্রি ভরে থাকে। পার্টিকুলার এই এন্ট্রিটা। আর এই এন্ট্রি তো পরীক্ষায়ও আসবে। রিটার্ন ডিসঅনারের এন্ট্রি দেয় কিন্তু পরীক্ষা। ওরা দেখতে চায় তুই কতটা পারছিস। তারপর কি বলে 25 তারিখ পেড ক্যারেজ অন পারচেজ। তুই গুডস কেনার জন্য গাড়ি ভাড়া লেগেছে, এটা জানিস, টাকা চলে গেছে, এটা তো নর্মাল ব্যাপার। এই দিকে লিখবি বাই ক্যারেজ। 25 তারিখ গেলে ক্যারেজ 800 টাকা সোজা আছে, এটা কঠিন নেই। এবার কি বলেছে? পেড ক্যাশ টু পেটি ক্যাশিয়ার। পেটি ক্যাশিয়ারকে তুই 500 টাকা দিচ্ছিস। বল টাকা এসছে না গেছে? লিখে দে। ক্রেডিট দিকে লিখ 500 টাকা, ক্রেডিট দিকে লিখ 500 টাকা। কি বলে লিখবো? বাই, তারিখটা 26 তারিখ, কি লিখবো? বাই পেটি ক্যাশিয়ার বা পেটি ক্যাশ লিখবি, এটা হবে পেটি ক্যাশ। ছাব্বিশ তারিখ। 27 তারিখ কি বলে দেখ? রেন্ট। 27 তারিখ বলছে প্রপারাইটার্স হাউস রেন্ট পেড 3000 টাকা। প্রপারাইটার্স হাউস রেন্ট পেড মানে বাড়ি ভাড়া পে করছিস, তাই তো? কি পে করছিস বল? বাড়ি ভাড়া পে করছিস, বাড়ি ভাড়া। তা বাড়ি ভাড়া পে করলে তুই বুঝতেই পারছিস, বাড়ি ভাড়া পে করলে জার্নাল কি হবে? প্রপারাইটার্স হাউস রেন্ট পেড। বল টাকা এসছে না গেছে? গেছে। তাহলে গেট দিকে লিখ, কত টাকা গেট দিকে লিখবি বল? 3000 টাকা। তাহলে এটা বল 3000 টাকা লিখবি, কিন্তু কি বলে লিখবি এটা আমাকে বলে দে। 27 তারিখ কেউ কি বলতে পারি কি বলে লেখা উচিত? 27 তারিখ বাই, এখানে 3000 টাকা লিখলাম।
কিন্তু কি লিখবো? হ্যাঁ, ড্রয়িংস, একদম পারফেক্ট ড্রয়িংস, কারণ প্রপ্রাইটার্স বলেছে মালিকের বাড়ি ভাড়া, মালিক যে বাড়িতে ভাড়া থাকছে সে, ঠিক আছে তো? লিখবো বাই ড্রয়িংস। নেক্সট কি বলেছে? 28 তারিখ রিসিভড আ বিয়ারার চেক ফ্রম সমীরের থেকে তুই একটা চেক পাচ্ছিস, ঠিক আছে? কত তারিখে চেক পাচ্ছিস? দেখ, সমীর থেকে চেকটা পাচ্ছিস কবে? দেখ ভালো করে দেখবি, হ্যাঁ, ভালো করে না, খুব খুব সুন্দর। তুই যখনই ক্যাশ বুক করবি না, শুনছিস তো, প্রত্যেককে লাইন গুলো পড়বি। তুই যখন কারোর থেকে চেক পাবি না, তুই দেখবি চেকের পাওয়ার ডেটটা কবে। আমার কথা শুনলি? তুই কারোর থেকে যখন চেক পাবি, দেখবি চেক পাওয়ার ডেট কবে বলেছে, এবার ওই চেকটা ব্যাংকে কবে জমা করেছে, এই দুটো ডেট। অনেক অঙ্কে কি হয় বলতো, যেই দিন চেক পাই সেই দিনই ব্যাংকে জমা করবে, আবার কোনো অঙ্কে চেক আজকে পেলে কালকে জমা করবে। এইগুলো তোকে খেয়াল করতে হবে। এই অঙ্কটা কি বলেছে, চেকটা কবে পেয়েছি? 28 তারিখ চেক পেয়েছি, আর ব্যাংকে কি 28 তারিখে জমা করেছি? না, কত তারিখ? 30 তারিখ জমা করেছি। কারণ দুটো আলাদা আলাদা ডেট আছে। আর এই জিনিসগুলোকে তোকে দিয়ে কনসেপ্ট জানতে যাই পরীক্ষার হলে, এরকম কোশ্চেন তোকে সেট করবেই। ও তোকে এরকম কোশ্চেন দেবে ক্যাশ বুকে, বলবে 28 তারিখ চেক পেয়েছি, 30 তারিখ জমা করেছি, এরকম কোশ্চেন থাকবে, ঠিক আছে তো? তো দেখ এখানে কি বলছে, আমি তাহলে 28 তারিখ চেকটা পেয়ে কোথায় রেখেছি? 28 তারিখ কি ব্যাংকে রেখেছি? কোথায় রেখেছি চেকটা? 28 তারিখ ক্যাশ বাক্সে, আর 30 তারিখ ব্যাংকে। বুঝতে পারলি? তাহলে 28 তারিখ ক্যাশ বাক্সে রাখলে ক্যাশ বাক্স বাড়বে না কমবে? তাহলে ডেবিট দিকে লিখে দে। কি লিখবি? টু সমীর। 28 তারিখ লিখ টু সমীর 7,000 টাকা। 28 তারিখ লিখ টু সমীর বলে 7,000 হয়ে গেল। 30 তারিখ চেকটা কত জমা করি বল? ব্যাংকে। কে রে, ব্যাংকে জমা করলে আমার কি হচ্ছে? ক্যাশ কমছে, ব্যাংক বাড়ছে। ক্যাশ কমছে মানে ক্যাশের ক্রেডিট দিকে গেলে বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে কত টাকা? ওই 7,000 টাকা। বুঝতে পারলি ব্যাপারটা? কিরে, কনসেপ্টটা ক্লিয়ার করবি, কিন্তু বারবার বলবো এই অঙ্কটা, আমি বলবো এই অঙ্কটা একবার পড়িস। আমার মনে হয় আগে যে দুটো অঙ্ক করার পর আমার কিছু সোজা কঠিন অঙ্ক ছিল না, এই অঙ্কটা হয়তো করিস, অনেক কিছু জানতে পারে, ঠিক আছে? কোনটা কোথায় আসছে ভালো করে দেখবি দেবো। আচ্ছা, নেক্সট কি বলছে বল? 28 তারিখ 30 তারিখ লাস্ট পি বোসের থেকে তুই 20,000 টাকা ধার করেছিল, ওটা ও টাকা শোধ করবি, কি করবি? শোধ করবো, শোধ করে টাকা চলে গেছে। তাহলে কি লিখবি? বাই লোন ফ্রম পিপোস, যেটা লিখেছে বাই লোন ফ্রম পিপোস বিহার, একে এই দিকে। সেরকম করে মেলাবো, হ্যাঁ, ডেবিট টু জিরো। তো এত বড় অঙ্ক পরীক্ষা, এত বড় অঙ্ক দেবে না, জাস্ট এটা নলেজ বাড়ানোর জন্য এই অঙ্কটা করলাম। তো এই অঙ্কটা আমি ক্যালকুলেটর যোগ বিয়োগ করছি, বুঝতে তো? কারণ এত অনেক বড় তো আইটেম, এই ক্যালকুলেটর করছি। দেখাবো। 15,500 যোগ 20,000 যোগ 39,000 যোগ 2,300 যোগ 11,700 কত হচ্ছে? 94,800। 94,800। এই দিকেও তাই হবে 94,800। এবার এইগুলো কর, এদিক যোগ করে কত? 25,000 যোগ 16,000 যোগ 15,800 যোগ 300 যোগ 2,300 যোগ 500 যোগ 500 যোগ 3,000 যোগ 7,000 যোগ 20,000 কত হচ্ছে? 90,700। তার থেকে 94,800 হবে। 4,100 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? 4,100 অ্যান্সার লিখ বাই ব্যালেন্স সিডি 4,100 টাকা। শেষ। বল, বুঝতে পারলি না? এটা তো ক্যালকুলেটর করলাম, এটা করলাম। অনেক বড় অঙ্ক, এটা ক্যালকুলেটর করলাম, বুঝেছি তো? এত বড় অঙ্ক তো পরীক্ষায় দেবে। কত নম্বর করলাম? এই অঙ্কটা করলাম। তাহলে এখানে আগের দিন 1 থেকে 6 হয়েছিল, আর এখানে করলাম 8, 9, 10, তাই তো? তিনটে করলাম, সাতেরটা করাইনি। আর এইগুলো করে লাভ নেই এখন, পরে এখানে কি কি আছে এক্সট্রা? 11, 12, 13, 14।
4টে জিএসটি দেওয়া ক্যাশ বুক আছে। মেনলি আমি এখন ডবল কলামে চলে যাবো, তার আগে শোন, ডবল কলামে চলে যাবো। তোদের হোমওয়ার্ক যেগুলো তোরা করেছিলি বাড়িতে কত, যে কটা করেছিলি প্রথমগুলো করো, যে 1 থেকে 5 বাকি ছিল, যারা যারা এক একটা করেছিল ঠিক আছে, যারা করিস তারা 1 থেকে 5 অবধি করে। মানে এই যে সিঙ্গেল কলাম ক্যাশ বুক ভালো করে শুনে নে, আমি কটা করালাম মোটামুটি ভাবে 10টা করালাম। কি 7 বাদ দিয়ে 10টা করালাম, তো 1 থেকে 10-এর মধ্যে 7-এর অঙ্কটা বাদ দিয়ে পুরো 9টা অঙ্ক করে দিই। আর এখানে কটা ছিল বল, হোমওয়ার্কে কটা ছিল দেখি তো, হোমওয়ার্কে 8টা আছে, দুটো কেটে দিয়েছি, বুঝতে পারলি, যে দুটো বললি মিল আছে কেটে দিয়েছি, তাহলে 8টা আছে। এই হোমওয়ার্কে 8টার মধ্যে যার যার হয়ে গেছে এগুলো, সেগুলো বাদ দিয়ে বাকিগুলো করে। ঠিক আছে, তাহলে কত হলো, এইদিকে 8টা আর এদিকে 10টা, এই 8 আর 10 18টা করলে সিঙ্গেল কলাম কিছু করা দরকার। তো বই ফই কিছু খোলার দরকার নেই, মানে মোটামুটি যা পয়েন্ট করার করে নিয়েছি। বোঝা গেল কি বললাম? 10টা বলতে আমরা 10টা কোন 10টা বলছি? 1 to 5টা একই তো। হোমওয়ার্ক যে লেখা আছে না 1 থেকে 8, হ্যাঁ। তার মধ্যে তোর 3টে হয়েছে, তাহলে বাকি 5টা করবি। আর প্র্যাকটিস ক্লাসের আগের দিন 6টা হয়েছে, আর আজকে 8 9 10 করা 7-একটা করাই, 7 তাহলে এই 10টা আর ওখানে 8, এই 8টা করলি আপনি করা যাবে সিঙ্গেল কলাম কেউ। এবার চলে ডবল কলাম কেন, কারণ আমরা দেখেছি পরীক্ষায় ডবল কলামই দেয়। এবার স্যার তাহলে সিঙ্গেল কলাম কেন? সিঙ্গেল না জানলে ডবল করা যায়, ঠিক আছে, সিঙ্গেল না জানলে ডবল করা যায়। ডবল কলাম ক্যাশ বুক তাদের কাছে হেভি ইজি লাগে যে সিঙ্গেল শিখে গেছে, সিঙ্গেল পারে না ডবল ইজি লাগে। চল প্রথমে প্রথমে একটা করে অঙ্ক করবো, একদম প্রথম অঙ্ক থেকে আসবে। ওইগুলো তো হোমওয়ার্ক, এগুলো হোমওয়ার্ক দেখতে না, হোমওয়ার্ক তো বাড়িতে করবি, আজকে করার পর তুই হোমওয়ার্ক ইজিলি করতে পারবি। দেখ দেখ কি কি করবি, কটা দিয়েছি দেখতে, এখানে হোমওয়ার্কে দিচ্ছি আমি কটা অঙ্ক দিয়েছি, সেট করেছি কত। সতেরোটা অঙ্ক করে দিন হোমওয়ার্ক, 17টা অঙ্ক হোমওয়ার্ক। বড় বড় অঙ্ক আছে প্রথম দিকে সোজা, তারপরে একটু আস্তে আস্তে কঠিন দিকে গেছে 17টা। এই 17টা যদি করে ফেলতে পারছি আর কি করার দরকারই নেই, আর কি দরকার নেই 17টা অঙ্ক, মানে এখন তো করাচ্ছি কিন্তু 17টা অঙ্ক খুব ভালো, মানে সোজা থেকে কঠিনের দিকে আছে। ঠিক আছে 17টা অঙ্ক। এখানে দেখ প্র্যাকটিস ক্লাস যেটা আছে ডবল কলাম ক্যাশ বুকের প্র্যাকটিস ক্লাসে চলে আসে। পেজ কত? পেজ নাম্বার এখানে দেখা যাচ্ছে 55। ঠিক আছে, শোন, ভালো অঙ্ক। আর আমি দেখ এখানে যে তোকে হোমওয়ার্ক দিলাম না, অনেক অনেক বড় বড় অনেক বেশি বেশি আইটেম, পরীক্ষা এত আইটেম দেবে না। পরীক্ষায় কম আইটেম দেবে, 5 নাম্বার তো 5 নাম্বারের মতন আইটেম দেবে। আমি কেন এখানে এত বেশি বেশি করে আইটেম দিচ্ছি জানিস তো, ইচ্ছা করে বেশি বেশি আইটেম দিচ্ছি, কারণ মানে আইটেম গুলো সম্পর্কে নলেজ বাড়বে। কিন্তু পরীক্ষা এখান থেকে 5-6টা পয়েন্টই তুলে দেবো, বুঝতে পারলি কি বললাম? তো দেখ এখানে দেখ, এই দেখ এই যে এরকম অঙ্ক, ধর এরকম অঙ্ক দেবো, এই যে এখন যে 1 নম্বর অঙ্ক দেখি, ধর এরকম অঙ্ক পরীক্ষা তুলে দিলাম 5 নম্বর, বুঝতে পারলি, এরকম অঙ্ক চলে যাবে। এরকমই ছোট, মানে একদম পুরো লেন্থ থাকবে অঙ্কের, কিন্তু এইটুকু, এর চেয়ে বড় হবে। তাহলে বড় অঙ্ক দেওয়ার অর্থ মানে কিন্তু এই নয় যে স্যার ওই অঙ্কই পাশে আসবে না, প্র্যাকটিস করার জন্য আগে এই যে কিছু কিছু অঙ্ক আমি এখানে সেট করেছি, আগে এই অঙ্ক না 16 নম্বরে আসতো ক্যাশ, 16 মার্কস আসতো। মানে আমরা যখন পড়াশোনা করতাম আমাদের সময় ক্যাশ বুক আসতো 16 নম্বর, মানে বিশাল বড় থাকে, মানে তার 1 পাতাতে 1 পাতা ধরে ক্যাশ, ঠিক আছে তো? তো অত বড় তো থাকবে না, তো 5 নাম্বার অনেক আইটেম অনেক কম। আগে যে আইটেম ছিল তার হাফেরও হাফ করে দেবে আইটেম। তো দেখ এখানে 1 নম্বর অঙ্কটা করছি, এটা কি করতে বলছি, ভালো করে কোশ্চেন পড়বি না, কোশ্চেন পড়বি, ও তোকে কোন কলাম করতে বলেছে, সিঙ্গেল কলাম না ডবল কলাম, এখানে কোশ্চেন পড়, প্রথম লাইনটা পড় কি বলেছে, প্রথম লাইনে লিখে দিয়েছে প্রিপেয়ার আ ডবল কলাম ক্যাশ বুক, কি বলেছে, প্রিপেয়ার আ ডবল কলাম ক্যাশ বুক। দেখিস তো কি লেখা, ডবল কলাম ক্যাশ বুক, আর ব্যাকেটে কি আর ডবল কলাম ক্যাশ আর ব্যাংক কলাম। তাহলে তুই যে আগের অঙ্কটা দাগ কাটলি সিঙ্গেল কলামে, সেম দাগ, সেম দাগ, দাগ কাট সেম দাগ। কিন্তু আমার বললো পাতাটাকে ঘুরিয়ে করিস, তোদের পাতায় নাও ধরতে পারে, খাতাটাকে ঘুরিয়ে কর, বুঝলি, খাতাটাকে ঘুরিয়ে কর, তাহলে তোদের মনে হয় সুবিধা হবে। সেন্টার কত? হ্যাঁ হ্যাঁ, সেন্টার কত? সেম দাগ, আগে যা দাগ ছিল, আগে অ্যামাউন্টের একটা দাগ ছিল না, বাঁ দিকে একটা অ্যামাউন্ট ছিল আর ডান দিকে একটা অ্যামাউন্ট ছিল, এখন বাঁ দিকে দুটো অ্যামাউন্ট, ডান দিকে দুটো, বুঝতে পারলি, মানে জাস্ট একটা একটা করে ঘর বাড়া। এবার দেখ, বুঝলি, খাতাটা এখন থেকে খাতাটাকে দেখিয়েছি, এই দেখ এই তাকে দেখে নি, এই দেখ ও এরকম দাগ কেটে দিত,
এইটা খুব জরুরি, মিডিলটা। দেখা গেল বাঁ দিকে তুই অনেকটা জায়গা নিয়ে নিবি আর ডান দিকে ছোট জায়গা লিখতে পারবি না। এই জন্য মিডিল পোর্শনটা থাকাটা খুব জরুরি। বুঝতে পারলি কি বললাম? মিডিলটা নিবি, মিডিলটা ঠিক করে নিবি, মিডিলটা ঠিকঠাক নিবি, ঠিক আছে? মিডিলটা ঠিকঠাক নিবি, তাহলে কি তোর ভুল হবে? বলে বুঝতে পারলি তো? মিডিলটা ঠিকঠাক করে করবি। মিডিলটা হলো, আরে নৌকা বানাতে হবে না, তাই তো? তাহলে কর দাগটা কাট, দেখ আমিও মিডিল নিয়ে নিই। ডেবিট সাইড, ক্রেডিট সাইড, ক্যাশ অ্যাসেট বাড়বে ডেবিট দিকে, কমবে ক্রেডিট দিকে। তাহলে লিখবো কি? ক্যাশ বুক, ঠিক আছে? ব্যাকে লেখ ডাবল কলাম, ক্যাশ ব্যাংক। দেখতে পেলি দুটো? আচ্ছা, অ্যামাউন্টটা দুটো ঘর করেছিস তো? ক্যাশ ব্যাংক। কালকে বুধবার তো, এই কালকে বুধবার তো, কালকে রাতে বলতে হবে। হুম। ওকে বলো তোর পড়া থাকবে নাকি তোর পড়া? কালকে ইয়ে করা, কালকে অ্যাকাউন্টসের নিউ চ্যাপ্টার স্টার্ট করবো, বিআরএস, ঠিক আছে? সবচেয়ে টাফেস্ট চ্যাপ্টার অ্যাকাউন্টস, ঠিক আছে? আমি কিন্তু কামাই করবি কিন্তু, তোদের পড়ানোর জন্য আমি দিয়েছি, তাই জন্য বিআরএসটা না, বিআরএস এর দিনটা কেমন হবে বলে? বুধবার করেই থাকবে, মানে অন্য দিন থাকবে না বিআরএস। বুঝতে পারলি তো কি বললাম? বুধবার করেই বিআরএস করা হবে, প্রতি বুধবার করে বিআরএস করা হবে। আর বিআরএসটা যতদিন চলবে করতে থাকবে, বুঝতে পারলি? কামাই করে। তাহলে কি হবে বলতো? বিআরএস না খুব টাফ চ্যাপ্টার, ভালো করে বুঝতে না পারলে হবে না। আর বিআরএস করার আগে ক্যাশ বুক বুঝতে হবে। হ্যাঁ, লিখে দেবো। ও চলে আসছে আজকে, আজকে চলে আসছে না? ও দাঁড়িয়ে নেই ও। হ্যাঁ বেশ। কালকে ফিরবে। আচ্ছা দেখ, তাহলে দাগটা কেটে নিস তো, লেখাগুলো লিখে নে, লেখাগুলো লেখ। প্রথমটা লিখ ডেট, পার্টিকুলার্স, প্রথম করে লিখ ভিএন এলএফ। হয়ে গেল। কত নম্বর অঙ্কটা করো তোদের বলেই দিলাম। দাগ কাটা হয়ে করতে পারে, সুন্দর করে দাগ কাটা হয়ে যায়, দাগটা কেটে দিস। এবার দেখ 1 নম্বর অঙ্কটা, 1 নম্বর অঙ্কটা কি বলছে? প্রিপেয়ার আর ডাবল কলাম ক্যাশ বুক। কি বলছে? কি প্রিপেয়ার করতে বলছে? ডাবল কলাম ক্যাশ বুক প্রিপেয়ার করতে বলেই দিলাম। তো দেখ, প্রথমে লেখ 2024 এপ্রিল, লেখ 2024, এইদিকেও লেখ 2024, এদিকে লেখ এপ্রিল মাস, এদিকেও লেখ এপ্রিল মাস। এখানে 1 তারিখ কি বলেছিল বল? কোশ্চেন করে দেখ কি বলেছে। বলছে ক্যাশে ছিল 12,000 টাকা আর ব্যাংকে ছিল 45,000 টাকা। আচ্ছা বল, ক্যাশ আমাদের কাছে কি? আগেই বলেছি ক্যাশ কি? অ্যাসেট। ক্যাশ হচ্ছে অ্যাসেট, ব্যাংক কি? ব্যাংকও অ্যাসেট, ক্যাশও অ্যাসেট, ব্যাংকও অ্যাসেট, মনে রাখবে তো? দুটোই আছে। তাহলে অ্যাসেটের ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স কোন দিক বসে? ডেবিট দিকে। তাহলে ক্যাশেরও ডেবিট দিকে বসবে, ব্যাংকেরও ডেবিট দিকে। তাহলে কি লিখবো? 1 তারিখে লিখবো টু ব্যালেন্স বেরিয়ে
লেখ টু ব্যালেন্স বিডি বলে লেখ। ক্যাশে লেখ 12,000 টাকা, ব্যাংকে লেখ 45,000। ক্যাশে লেখ 12,000 টাকা, ব্যাংকে লেখ 45,000 টাকা, ঠিক আছে? হয়ে গেল। ক্লিয়ার হচ্ছে? 1 তারিখ বুঝেছিস? 6 তারিখ চলে যায়। 6 তারিখ কি বলেছে? পারচেজ গুডস অ্যান্ড পেড বাই চেক। কি বলেছে? পারচেজ গুডস অ্যান্ড পেড বাই চেক। তাহলে দেখ, গুডস কিনেছি, শুনছিস তো? গুডস কিনেছি এবং গুডস কিনলে তো পেমেন্ট করতে হবে। তাহলে পেমেন্টটা কিসের মাধ্যমে করি? চেকের মাধ্যমে করি। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, বল আইডিয়া করে বল দেখি কোন দিক বসবে। গুডস কিনেছি, গুডস কিনলে তো টাকা পেমেন্ট করতে হবে, টাকাটা পেমেন্ট করেছি চেকের মাধ্যমে। তাহলে বল এই আইটেমটা ক্যাশ বুকে আসবে কি আসবে না? ভাবছি। আসবে, আসবে, কারণ আমি গুডস কিনেছি, চেকের মধ্যে পেমেন্ট করেছি, তার টাকা এসছে না গেছে? গেছে, তাই তো? টাকা এসছে, টাকা গেছে, ঠিক আছে? টাকা গেছে, টাকা গেলে কোন দিকে লিখবো? এই দিকে লিখবো। তাহলে কি করে লিখবো? বাই পারচেসেস। লেখ, বাই পারচেসেস বলে লেখ 6 তারিখ। কি রে, তুই বুঝিস না কেন বাই পারচেস কেন হলো? হ্যাঁ, বাই পারচেসেস, লেখ বাই পারচেসেস। এবার টাকাটা বলতে পারবি কোন ঘরে লিখবো? ক্যাশের ঘরে না ব্যাংকের ঘরে? ব্যাংকের ঘরে। কারণ আমার যে কোনো দোকানে ধর আমি গুডস কিনতে গেছি, গুডস কিনেছি এবং তাকে আমি চেক দিয়ে দিয়েছি, ঠিক আছে? চেক কোথায় ইউজ করা? ব্যাংকে, ঠিক আছে? মাথায় রাখবি, চেক ইউজ করা ব্যাংকে। এখন তোর মনে দেখ, আমি যখন এদের টাকা আগে যেগুলো বললাম না, যেমন ধর আজকে ধর আমি কাউকে গুডস বেচলাম, ঠিক আছে? ও আমাকে চেক দিল, সেই চেকটা আমি কোথায় রাখছিলাম? ক্যাশে রাখছিলাম। কালকে ব্যাংকে যখন জমা করছি তখন আমি পোস্টিং করছিলাম। কিন্তু এখানে কি, আজকে যখন আমি কারোর থেকে গুডস কিনলাম, তাকে যখন আমি পেমেন্ট করছি, চেক পেমেন্ট করছি, আজকেই আমি ব্যাংকে বসাবো। কারণ ও কবে ব্যাংকে টাকা জমা করেছে আমার জানার দরকার। পেমেন্টের সময় ডাইরেক্ট ব্যাংকে বসাবো, বুঝতে পারছিস? কারণ আজকে ধর আমি তোকে চেক দিলাম, দেখা গেল তুই আজকেই ব্যাংকে ফেলে দিলি, ঠিক আছে তো? রিসিপ্টের ক্ষেত্রে একটু আলাদা হয়, পেমেন্টের ক্ষেত্রে একটু আলাদা। কি বললাম বুঝতে পারলি? যেমন আগের অঙ্কটা মনে পড়ছে? 28 তারিখ তুই একটা চেক পেয়েছিস, মনে পড়ছে আগের অঙ্কটা? সিঙ্গেল কলমে লাস্ট পালাম, 28 তারিখ চেক পেয়েছিলি। তুই 28 তারিখ চেকটা কোথায় রেখেছিলি? ব্যাংকে পাঠিয়েছিলি না ক্যাশে রেখে? ক্যাশ বাক্সে। 30 তারিখ ব্যাংকে ফেলেছে। রিসিপ্টের ক্ষেত্রে তোর জানতে হবে কবে চেক পাচ্ছিস আর কবে চেক ব্যাংকে ফেলছিস। কিন্তু পেমেন্টের ক্ষেত্রে দরকার হয়। পেমেন্টের ক্ষেত্রে বলবেই না। আমি যাকে পেমেন্ট করেছি ও কবে ব্যাংকে ফেলবে সেটা কোনদিন বলবে না। কি বললাম বুঝতে পারলি তো? পেমেন্টের ক্ষেত্রে ডাইরেক্ট ব্যাংকে বসিয়ে দেবে। আশা করি বুঝতে পেরেছিস। কত টাকা বল? টাকাটা কত ছিল? টাকাটা কত ছিল বল? ও আচ্ছা, দেখতে পাচ্ছিস না? টাকাটা হচ্ছে 30,000। টাকাটা হচ্ছে 30,000, ব্যাংকের ঘরে বসলো 30,000। আচ্ছা, আমার কথা বুঝতে পারছিস? কারণ এই পয়েন্টটা কিন্তু এরপরে আটকাবে। এই পয়েন্টটা তোর মনের মধ্যে অঙ্ক করতে গিয়ে মনের মধ্যে কোশ্চেন আসবে। এইটার প্রতি মনের মধ্যে কোশ্চেন আসবে, আমরা রিসিপ্টের ক্ষেত্রে এরকম করছি, পেমেন্টের ক্ষেত্রে এরকম কেন করছি? এই কোশ্চেনটা আসবে কিন্তু মনে, তাই আমি বলে দিলাম। আজকে ধর এদিক টাকা, আজকে ধর আমার কাছে যদি কেউ টাকা পায়, আমি তাকে চেক লিখে দিয়ে দিই, ঠিক আছে? চেক লিখে দিয়ে দিলাম। তাহলে তাহলে ব্যাপারটা কি? আমাকে মাথায় রাখতে হবে, আমার অ্যাকাউন্টে টাকা থাকলে তোকে চেক দিতে পারবো, ঠিক না? এইগুলো তোকে মাথায় রাখতে হবে। 10 তারিখ ছোট্ট অঙ্ক দিয়েছে, দেখ কি বলেছে। এবার দেখ, সোল্ড গুডস এন্ড রিসিভড চেক। আমি ধর কাউকে গুডস বেচেছি এবং চেক পেয়েছি, এন্ড চেক ওয়াজ ডিপোজিট ইনটু ব্যাংক। লাইনের মানে বুঝেছিস? আজকে তোকে আমি গুডস বেচলাম, তুই আমাকে আজকেই চেক দিলি, আর আমি আজকেই ব্যাংকে ফেললাম, তাই তো বলেছে? এখানে কি বলেছে? ডিপোজিট কি সেই দিন বলেছে না অন্য দিন বলেছে? এত এত টাইম লাগলে তো হবে না, তুই ভাব না। আমি তো তোকে সুন্দর সিম্পল ভাবে বলছি। বলছে সোল্ড গুডস, গুডস বেচেছি, চেক পেয়েছি। আমি তোকে ধর আজকে 10 তারিখ, ধর আজকে 10 তারিখ, সাপোজ 10 তারিখ, আজকে আমি তোকে 10 তারিখ গুডস বেচি 1,00,000 টাকা। আমি তোকে গুডস দিলাম, তুই আমাকে 1,00,000 টাকা চেক দিনের দিনই তো করলি। এইবার ওই 1,00,000 টাকা চেক নিয়ে তোর থেকে চেকটা নিলাম, নিয়ে সঙ্গে সঙ্গে দোকানটা শাটার নামিয়ে আমি ব্যাংকে চলে গেলাম। তাহলে কোন দিন হলো? ঘটনাটা কোন দিন? ওই দিনই তো হলো। তাহলে এটাই আমি বলতে চাইছি, দিনটা কি সেম ডে নাকি আদার ডে আছে? ব্যাংকে জমা করছি সেম। তাহলে একদম সিম্পল করে করব। তাহলে কি করব? তাহলে চেক, আচ্ছা বল, এখানে বল এই এন্ট্রিটা কি হবে? এটা কি ক্যাশ সেল নাকি ক্রেডিটে সেল হয়েছে?
ক্যাশ সেল হলে কি লিখবো? সেলস ডেবিট থেকে লিখবো 10 তারিখ লিখবো সেলস, 10 তারিখ লিখবো সেলস, 10 তারিখ লিখবো সেলস কত টাকা? 32,000 টাকা। টু সেলস 32,000 টাকা। আমি এই টাকাটা ব্যাংকের ঘরে লিখলাম। কোনো ডাউট থাকলে বল স্যার 32,000 টাকা কেন ব্যাংকে লিখলেন? আমার কথা মন দিয়ে শুনবি কিন্তু বারবার শুনবি। এই অঙ্কটা দেখ, এটা প্রথম অঙ্ক করছি ডবল কলামের, ঠিক আছে? তো সুতরাং এই অঙ্ক অনেক টাইম ধরে করো, ভালো করে বুঝবি, কারণ এই কোশ্চেন গুলো যদি এইগুলো ভালো করে বুঝতে পারিস পরবর্তী অঙ্ক আটকাবে না। আজকে তারিখ 10, আজকে ধর আমাকে কেউ চেক দিয়ে, ঠিক আছে, আমি চেকটা কালকে ব্যাংকে জমা করি, তাহলে আজকে চেকটা কোথায় যাবে? ক্যাশ বাক্স। কালকে ব্যাংকে জমা হয়, কিন্তু যদি উল্টো দেয়, আজকে চেক পেয়েছি আজকেই ব্যাংকে জমা করেছি, তাহলে কি আজকে কি চেকটা আমার কাছে আর আছে? তাহলে ডাইরেক্ট বুঝতে পারলি, ডাইরেক্ট ব্যাংকে বসাতে পারো, বুঝতে পারলি? সেম ডেটে ডিপোজিট হলে ব্যাংকে বসাতে পারো, কিন্তু সেম ডেটে ডিপোজিট না হলে ব্যাংকে বসাবো না। বোঝা গেল এই পয়েন্টটা? বুঝতে পেরেছিস তো? পরের আসবে কিন্তু এরকম পয়েন্ট বারবার পাবে, এই পয়েন্টটা কমন পয়েন্ট এইগুলো। আচ্ছা বল, বলছে 16 তারিখ বলেছে, খুব ভালো পয়েন্ট, খুব ভালো পয়েন্ট 16 তারিখ, ঠিক আছে? এই যে তোকে, তুই যখন পরীক্ষায় আসবে থিওরি আসে, পরীক্ষায় থিওরি দেয়, বুঝিস তো? একটা থিওরি দেবে, দিতে পারে, বলে কি কন্ট্রাইন্ট, নাম শুনেছিস? আমি বলছি আজকে কন্ট্রাইন্ট, এই যে লিখছি কন্ট্রা কন্ট্রা মানে কি বলতো? বিপরীত। আর এন্টি মানে দাখিলা। বিপরীত দাখিলা কাকে বলে? কন্ট্রা এন্টি কাকে বলে? কন্ট্রা এন্টির দুটো উদাহরণ আছে, কন্ট্রা এন্টির দুটো উদাহরণ মনে রাখবি, কিন্তু পরীক্ষা দিতে পারে, বলবে কি একটা এক্সাম্পল দাও কন্ট্রা এন্টি, তাহলে কি উদাহরণ দিবে? ক্যাশ টাকা ব্যাংকে জমা করলে, কি বললাম? ক্যাশ টাকা ব্যাংকে জমা করলে সেটা হচ্ছে কন্ট্রা এন্টির একটা উদাহরণ। আর একটা কি? ব্যাংকের থেকে টাকা তুলে নিয়ে আসলে। তাহলে বুঝতে পারলি কি বললাম? বল দেখি উদাহরণগুলো কি কি বললাম, বলতে পারবি? বল দেখি উদাহরণ কি বললাম? তুলে আনা, ব্যাংকের থেকে টাকা তোলা, আর একটা ব্যাংকে টাকা জমা, ঠিক আছে? এবার ব্যাংকের থেকে টাকা তো বিভিন্ন কারণে তুলতে পারি, একটা পার্সোনাল কারণেও তুলতে পারি, আবার বিজনেসের জন্যও তুলতে পারি। স্যার আপনি এটা কোন কারণটা বলেন? পার্সোনাল বলেন না বিজনেস বলেন? বিজনেস, পার্সোনাল না, পার্সোনাল রাইটস। তাহলে এখানে কি বলছে? উইথড্র ক্যাশ ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ, আমি ব্যাংকের থেকে টাকা তুলি। ভালো করে বুঝবি, এইটা অনেকে ভুল করে, এটা খুব ভুল করে, আমি তোকে ট্রিক্স বলে দিচ্ছি মনে রাখার। আচ্ছা বল দেখি, ব্যাংকের থেকে টাকা তুললে তোর কাছে কি হয়? এন্ট্রিটা বল। হ্যাঁ বল। ক্যাশ আসবে, মানে ক্যাশ বাড়ে, ব্যাংকের থেকে টাকা তুললে কি হয় বল? ক্যাশ ক্যাশ বাড়বে, ক্যাশ বাড়বে, আর ব্যাংক কি হবে? কমবে। এটাই এখানে প্রশ্ন। তাহলে কি হচ্ছে ভালো করে দেখবি কিন্তু বুঝবি, এটা এখন টুকবি না, আগে দেখ কি করছে। ক্যাশ বাড়ছে, কত টাকা ক্যাশ বাড়ছে? স্যার 10,000 টাকা ক্যাশ বাড়ে। তাহলে দেখ, আগে দেখে নে তারপর টুকবো। এটা হচ্ছে ক্যাশ, ক্যাশ বাড়বে, বাড়বে মানে কোন দিক? বাঁ দিক না ডান দিক? বাঁ দিক, বাঁ দিক। কত বাড়বে ক্যাশ? 10,000 টাকা হবে। এটা ক্যাশের ঘরে 10,000 টাকা, বুঝতে পারলি? আর কিচ্ছু নেই, ক্যাশের ঘরে 10,000 টাকা। আর কি হচ্ছে? ব্যাংক কি হবে? ব্যাংক কমবে, তাহলে কমার দিক কোন দিক? ক্রেডিট দিক, ডান দিকে। ব্যাংকের ঘরে লিখবো 10,000 টাকা, বুঝতে পারলি কি লিখলাম? আমি কিন্তু কিছু লিখিনি, শুধু টাকাটাতে ফোকাস করি, আমি কিছু লিখেছি আর না। এবার দেখ, এই দিকে লিখবো কি? বাই। টাকাটা কার ঘরে লিখেছিস? টাকাটা তাহলে ব্যাংকের ঘরে টাকা লিখলে পুরো রইল কে? ক্যাশ। তাহলে এখানে লিখবো বাই ক্যাশ। আর এখানে ক্যাশের ঘরে টাকা লিখে, তাহলে কি লিখবি এখানে? বাই কেন? টু ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে তো? বুঝতে পারলি? এই এন্ট্রি কিন্তু আমি তোকে বারবার বলছি, এন্ট্রি পরীক্ষায় দেবে কিন্তু ডবল কলাম ক্যাশ দেবে, মানে দেবেই। স্যার কত পার্সেন্ট গ্যারান্টি? 5000% গ্যারান্টি এই পয়েন্টটা দেবেই, অ্যাডজাস্টমেন্ট এটা দেবেই দেবে। তুমি তোমার যদি কোনো নিয়ম হয় যে ক্যাশ লিখতে পারবো না, সেটা কি বলবো? ওটাই তো বললাম, ক্যাশ লিখতে পারবো না। আমি কি ক্যাশের ঘরে, এই দেখ ক্যাশের ঘরে যখন টাকা লিখেছি, এখানে কি ক্যাশ লিখেছি বাদিকে? না। ক্যাশের ঘরে টাকা লিখেছি মানে এখানে ব্যাংক লিখেছি। ডেটটা কত ছিল দেখে নিচ্ছি। কত? হলো তো? এবার একটা কথা শেষ হয়নি কিন্তু এই এন্ট্রিটা এখন। এই যে এন্ট্রিটা করলাম না, এইটা তো এটা কার উদাহরণ কার বললাম? কিসের উদাহরণ বললাম? কন্ট্রা এন্ট্রি। তা কন্ট্রা এন্ট্রি বোঝানোর জন্য এই এলএফ এর ঘরে একটা ছোট্ট করে সি লিখতে হবে, সি কথাটা ইউজ করতে হবে, বুঝতে পারলি তো? এলএফ এর ঘরে সি বলে কথাটা ইউজ করতে হবে। কেন? এটা কন্ট্রা এন্ট্রি তোকে বোঝাতে হবে, এটা কন্ট্রা এন্ট্রি। লিখেছিস? এদিকেও সি ওদিকেও সি, দুটো 16তেই সি হলো।
লিখেছিস তো? এইগুলো কিন্তু খেয়াল করবে, মানে ঠিক করে পড়বে কিন্তু, কারণ এগুলো খেয়াল করে ঠিক করে কন্টেন্টটি বোঝানোর জন্য, কন্টেন্টটি বোঝানোর জন্য সি দেওয়া হয়। তাহলে কত নম্বর পয়েন্ট করলি তুই বল? 16 তারিখ। এবার 23 তারিখ, এটা সোজা, এটা কোনো কঠিন। পেড স্যালারি, স্যালারি পে করেছিস, তাহলে টাকা এসছে না গেছে? তাহলে বাই স্যালারি। 23 তারিখ লেখ। হ্যাঁ বল। বাই স্যালারি অ্যাকাউন্ট। টাকাটা কত ছিল দেখ, টাকা স্যালারি 3,000 টাকা। বলতে পারবি? কে বলবি এই টাকাটা 3,000 টাকা কার ঘরে বলুন? ক্যাশের ঘরে না ব্যাংকের ঘরে? ক্যাশ। ব্যাংক বললে তো বলবে চেক, কিছু না বললে ক্যাশ। তাহলে ক্যাশের ঘরে লেখ 3,000 টাকা। লাস্ট পয়েন্ট, এটাও কন্টেন্টে লিখে নাকি দেখ, ডিপোজিটেড অফিস ক্যাশ ইনটু ব্যাংক, মানে অফিসে যে ক্যাশ টাকা পড়েছিল সেই টাকা ব্যাংকে জমা করেছিস। আমি এই মাত্র তোকে বললাম কন্টেন্টের দুটো উদাহরণ, ব্যাংকের থেকে টাকা তুললে আর একটা ব্যাংকে টাকা জমা করে, ব্যাংকের থেকে টাকা তুললে আর ব্যাংকে টাকা জমা, এটা কন্টেন্টের উদাহরণ। তাহলে এটাও তো কন্টেন্ট, ব্যাংকের টাকা জমা করেছে। তো ব্যাংকে টাকা জমা করলে কি হয় বল? ব্যাংক কি হয়? ব্যাংক বাড়বে, ক্যাশ উল্টো হবে। সেম কি করে উল্টো? ব্যাংক বাড়বে, ক্যাশ কমে। ব্যাংক কত বড়? 16,000 টাকা। এই দেখ, ব্যাংক বাড়ছে, ডেবিট থেকে লিখবো 16,000 টাকা, আর ক্যাশ কমছে কত টাকা? 16,000 টাকা। ক্লিয়ার? ব্যাংক বাড়ছে 16,000 আর ক্যাশ কমছে 16,000। ব্যাংক বাড়ছে, এই ব্যাংক বাড়ছে, ডেবিট ক্যাশে দিচ্ছিস কেন? ব্যাংক বাড়ছে ব্যাংকের ঘরে, হ্যাঁ, আর ওইদিকে ক্যাশ কমছে ক্যাশে। ঠিক আছে? তাহলে কি লিখবো? যেহেতু বল, নিজেই বলার চেষ্টা কর তোরা। আমি যদি ক্যাশের ঘরে টাকা যখন লিখে, তাহলে কি লিখবো? এখানে বাই ব্যাংক। আর ব্যাংকের ঘরে টাকা লিখে কি লিখবো বল? টু ক্যাশ। তারিখটা বল? 29। এটাও কন্টেন্টে বোঝানোর জন্য এলেফের ঘরে সিলি। শেষ হয়ে গেল আমাদের অঙ্ক। মেলাও। ঠিক আছে? মিলিয়ে দেবো। ডেবিট দিয়ে যোগ কর, 12 আর 10 যোগ করে কত? 22,000। এখানে অনেক 22,000। তাহলে 22 থেকে 16 আর 3 19 বাদ দিলে কত হচ্ছে? 3,000 টাকা পড়ে এলো। ঠিক আছে? সেখানে বলি স্যার লিখবো না, এখানে লিখ 19,000 টাকা লিখে দিলাম। তাহলে ঠিক আছে তো? ডেবিট দিকে 45, 47 আর 30, 77, 77 আর 16, 93, 93, 30 আর 10, 40। 93 থেকে 40 বাদ দিলে কত হয় বল? 53,000। এখানে লিখ বাই ব্যালেন্স দিকে। তারিখটা কত হবে? এপ্রিলের, এটা 30, এখানে চেঞ্জ কর মের 1। টু ব্যালেন্স বিডি 3,000 আর 53,000। তাহলে এই অঙ্কটা বলতে পারি হয়েছে? কর। কি বুঝতে পারছিস? হ্যাঁ, ডেবিট থেকে যোগফল 22,000 টাকা হয়েছিল, আর ক্যাশের আর ব্যাংকের ঘরে যোগফল হয়েছিল 93,000 টাকা, হয়েছিল। আচ্ছা, এবার ওই দিকেও তাইলে 22 আর 93 লিখে দেবো, মানে বুঝছো তো? 93 লিখে দিল। এবার দেখ এখানে যোগ কর, ক্যাশের দিকটা যোগ করবো, 3 আর 16 যোগ করে 19 হলো। করেছিলি? হ্যাঁ, 90,000 আর ওটা যোগ করেছে 40 হয়েছিল। আর বুঝলিস কি হলো? ব্যালেন্স করে লেখ 3,000 আর 53,000। ওই ডাক্তার দেখ, ডাক্তার আগে, ওই ডাক্তার দেখ, ওই ডাক্তার দেখ, 3,000 আর 53,000 লেখ। আরে কি বাই ব্যালেন্স দিক ডাক্তার এখানে বসে থাকলি কেন? ডাক্তার ডাক্তার বড় স্কেল ইউজ করি, বড় স্কেল ইউজ করি। ওটা টু ব্যালেন্স বিল লিখেছিস তো? পরের লাইনে লিখ টু ব্যালেন্স বিল। মে মাসের 1 তারিখ।
দাগটাকে নেবে আগে। কথা না বলে দাগটা কাট। এক একটা হলো 2 নম্বর অঙ্কটা। দাগ কাটা হয়ে পুরো, ঠিক আছে? দাগটা কেটে নে, এবার অঙ্ক কর। দাগটা কেটে লেখাগুলো লিখে নে। সবগুলো দিয়ে ওই লেখা বাকি হয়। উপরে কোশ্চেনটা হচ্ছে মানে কি করে নেবো? না, না, ওগুলো শেষ করলি, মেলানি দে, ব্যালেন্স কর। সবগুলো গ্যাস আর ম্যাক্সি হলো তো দাগ কাটা হয়েছে? মানে প্রোডাক্ট কি করছি? তুই দাগ কাট। 2 মিনিট দাও বলে গেছি। Only in the books of, in the books of legs.
নভেম্বরের ফার্স্ট উইকে রেজাল্ট হচ্ছে। ফার্স্ট উইকে in the books of like in the books of like in the books of আগের অঙ্কে ছিল না লিখিনি, এই অঙ্কে ছিল লিখে দিল, ঠিক আছে। তারপর যেমন দাগ কাটা হয়ে গেছে, এবার অঙ্কটা স্টার্ট করেছে। প্রথমে কি বলে দেখ, এটা আগের মতনই পারবি। ক্যাশ ইন হ্যান্ড আর ক্যাশ অ্যাট ব্যাংক বলেছে, লিখে দে 3,600 আর 8,270। একটা করতে থাক, পারবি, সব কোনো আটকা হবে। 3,600 আর 8,270। নেক্সট 4 তারিখ বলছে কি ক্যাশ পেড টু পেটি ক্যাশিয়ার। তো পেটি ক্যাশিয়ারকে ক্যাশ টাকা দিয়েছিস, টাকা এসছে না গেছে? টাকা চলে গেছে, ঠিক আছে। তাহলে কি লিখবি, কেইন থেকে লিখবি বাই পেটি ক্যাশ 500 টাকা। কত টাকা? 500 টাকা। তো কার ঘরে? ক্যাশের ঘর। নেক্সট বল 6 তারিখ রিসিভ চেক ফ্রম তরুণ। পেটি ক্যাশ লিখলাম, পেটি ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশিয়ার না, পেটি ক্যাশ অ্যাকাউন্ট, পেটি ক্যাশ অ্যাকাউন্ট। এবার দেখ 6 তারিখটা বলবো, হ্যাঁ কিছুক্ষণ আগে তোকে বুঝিয়েছিলাম, সেই গল্পটাই আবার বলবো, শুনবি। 6 তারিখ কি বলেছে, তরুণের থেকে চেক পেয়েছিস, ঠিক আছে। তো ভালো করে দেখ, কোশ্চেন দেখ 6 তারিখ বলে তুই তরুণের থেকে চেক পেয়েছিস। এবার আমাকে বল, তরুণের থেকে যে চেক পেয়েছিস, চেকটা কবে ব্যাংকে জমা করেছিস? পর নিচে পড় 10 তারিখ। 10 তারিখ, তার মানে বুঝতে পারলি? তাহলে 6 তারিখ চেক পেয়েছিস, 10 তারিখ জমা করেছিস, তাহলে 6 তারিখে একটা এন্ট্রি হবে। 6 তারিখ চেকটা পেয়ে কোথায় রেখেছিস? তাহলে 6 তারিখ ক্যাশ বক্সে চেকটা রেখেছিস, তার এন্ট্রি করবি। 10 তারিখ ব্যাংকে ফেলেছিস, দুটোই 6 আর 10 সঙ্গে সঙ্গে করবে 6 আর 10। তাহলে 6 তারিখ লিখ, 6 তারিখ ডেবিট দিকে লিখবো। 6 তারিখে আমি তরুণের থেকে চেক পেয়েছি, তো তরুণের থেকে চেক পেয়ে চেকটা কোথায় রেখেছি? ক্যাশ বাক্সে। ক্যাশ বাক্সের একটা ক্যাশ কি হবে? বাড়বে। লিখবো তরুণ বলে টাকাটা কত হলো বল? 2,500 টাকা। এখানে লিখবো ক্যাশে, লিখবো 2,500 টাকা। আর 10 তারিখ কি করেছি? ব্যাংকে জমা করি, তাই তো। ব্যাংকে জমা করলে কি হয়? মাত্র শিখেছিলাম কন্টেন্ট, মনে কর ব্যাংকে জমা করলে কি হয়? ব্যাংক বাড়বে, ব্যাংক বাড়বে। তাহলে এখানে লিখলাম ব্যাংক বাড়ছে, তাহলে ডেবিট দিকে কত টাকা? 2,500 টাকা লিখতে পারলি। ব্যাংক বাড়ছে, তো কোন দিকে লিখলাম দেখ, ডেবিট দিকে লিখলাম। আর কমছে কে? ক্যাশ কমছে, তাহলে এদিকে কেইট দিকে লিখলাম কত? 2,500 টাকা। নিশ্চয়ই বুঝতে পেরেছিস, নাকি বুঝিসনি বল? কোষ্টিকটা বুঝতে পেরেছিস তো? তাহলে ক্যাশের ঘরে টাকা লিখেছি মানে কি লিখবো? এখানে বাই ব্যাংক অ্যাকাউন্ট। আর ব্যাংকের ঘরে টাকা লিখবেন, এখানে কি লিখবো? ট্রু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে এলএফ এর ঘরে সি লিখতে হয়, শিখে লিখব কন্টেন্টটি। এটা তো কন্টেন্টই বল। আর যদি কখনো বলি একটা কন্টেন্ট একেবারে দেখ, তুই ভাব একটাই আগে যে কটা পয়েন্ট করলাম সব কটা কি দু জায়গায় করে বসছিল? আগে যে কটা অঙ্ক করলাম দেখ, এখানে এখানে দেখ না, প্রথমে ওপেনিং ব্যালেন্স করলাম, যে কটাই করলাম, এখানে কোন আইটেমটা দুদিকেই বসলো? দেখতে পারলি? এই যে এখন যে এন্ট্রিটা করলাম, এই আইটেমটা দুদিকে বসছে। কিন্তু দেখ আগেরটা পেটি ক্যাশ, ওটাকে দুদিকে বসে না একদিকে বসে? তাহলে যে সমস্ত আইটেম দুদিকে বসছে ওটাকে বলে কন্ট্রা। একটারই আবার আরেকটা হয় কন্ট্রা। বোঝা গেল কি বললাম? কন্ট্রা এন্ট্রি। এই কন্ট্রা এন্ট্রি বোঝানোর জন্য আমরা এলএফ এর ঘরে সিলি। তো এইভাবে তোর 6 আর 10 হয়ে গেল। মাঝখানে 8 বাকি ছিল, লেখ এটা পার্ট করতে। পারচেজ গুডস বাই চেক, তুই গুডস কিনেছিস চেকের মাধ্যমে 3,800 টাকা করে। টাকা চলে গেছে, গেট থেকে লেখ 8 তারিখ। কত টাকা বলে পারচেজ দেখ? 3,800 টাকা। ব্যাংকের ঘরে লেখ।
তারপর 8-এর পর কি আছে বল? 10 10 তারিখ। 10 না 15 ও 10 তো হয়ে গেছে, 10 তো করে দিলাম, 10 তো করে দিয়েছি। 15 বলছে সোল্ড গুডস অ্যান্ড রিসিভ চেক 4,200 টাকা ডিপোজিটেড সেম ডে। দেখেছিস কি বলেছে? আমি গুডস বিক্রি করেছি, গুডস বিক্রি করে সঙ্গে সঙ্গে চেক পেয়েছি এবং চেকটা ওই দিনই ব্যাংকে কি জমা করেছে? একদিন। তাহলে কি লিখবো? হু সেলস বলে ব্যাংকের ঘরে 4,200 বসে। কত তারিখ বল? 15 তারিখ। এই হচ্ছে ডবল কলাম, বুঝিস? এই অঙ্কের পরীক্ষা মানে এইভাবে তো ডবল কলাম মানে বুঝলি ক্যাশ আর ব্যাংক কি বুঝতে হয়? আগে ট্যাগটা কলাম ছিল কেন? এই হচ্ছে অঙ্ক। আচ্ছা কি কি করলাম বল? কত দূর করলাম? 15 অব্দি করলাম, বাকি হচ্ছে 20, 25, 29, 30 বল। এই ক্যাশ উইথড্র ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ, বল দেখি এটা কন্ট্রা এন্ট্রি হবে কি হবে না? বল দেখি। ক্যাশ উইথড্র ফ্রম ব্যাংক, ব্যাংকের থেকে টাকা তুলছিস অফিসের প্রয়োজন, দেখি কন্ট্রা এন্ট্রি হবে কি হবে না? বল এটা কি কন্ট্রা এন্ট্রির এক্সাম্পলের মধ্যে পড়ে কি পড়ে না? পড়েন বল কি রে? হ্যাঁ হ্যাঁ, ও তো বললো বলে না বলে তুই ভুল বললে স্যার। এটা কন্ট্রা এন্ট্রি, এটা তো কন্ট্রা এন্ট্রি। এখানে বলেছে কি? বলছে ক্যাশ উইথড্র, ক্যাশ টাকা তুলেছি। কোথা থেকে তুলেছি ক্যাশ টাকা? ব্যাংকের থেকে তুলি। তাহলে ব্যাংকের থেকে টাকা তুলে কি হয়? ব্যাংক কমে আর ক্যাশ বাড়ে, তো দুদিকেই তো হচ্ছে। ব্যাংক কমছে ক্যাশ বাড়ছে, বুঝতে পারলি? দেখ কন্টেন্টের উদাহরণ মনে রাখ। কন্টেন্ট কি বলে? আমি এইমাত্র তোকে বললাম, বলে গেলে চলবে না? ব্যাংকে জমা করলে আর ব্যাংকের থেকে তুললে, এটা তো ব্যাংকের থেকে তুলেছি, বলেছি ব্যাংকের থেকে তুলেছি। পর পর ক্যাশ উইথড্র মানে ক্যাশ টাকা তুলেছি ফ্রম ব্যাংক, ব্যাংকের থেকে। বললে হবে না, মনে রাখতে হবে। 20 তারিখ, এদিকে একটা হবে 20 তারিখ, এদিকে হবে 20 তারিখ। তাহলে ক্যাশ উইথড্র মানে ক্যাশ টাকা তুলেছি ব্যাংকের থেকে। তা ব্যাংকের থেকে তুললে ব্যাংক কমছে, কত টাকা তুলেছি বল ব্যাংকের থেকে? কত টাকা তুলেছিস? 2,000 টাকা। ব্যাংকের থেকে টাকা তুলে 2,000 টাকা, তাহলে ব্যাংক কমলো। আর ব্যাংকের থেকে টাকা তুলে কোথায় নিয়ে এসছিস? ক্যাশ বাক্সে রেখেছি, মানে টাকা নিয়ে এসে অফিসের ক্যাশ বাক্সের মধ্যে ভরে দিই, ক্যাশ বাড়ে। তাহলে ক্যাশ বাড়লো কত? 2,000 টাকা। আচ্ছা তাহলে ক্যাশের ঘরে টাকা লিখছি মানে লিখো টু ব্যাংক। দেখ এই ভুলগুলো করবি না, জিনিসগুলো বোঝ ব্যাপারটা। কোনো জায়গায় বুঝতে আসলে জিজ্ঞাসা কর যে কেন হচ্ছে, কারণ বোঝ, বুঝলি? কারণটা বোঝ। আর এখানে ব্যাংকের ঘরে টাকা লিখে লিখো কি? বাই ক্যাশ অ্যাকাউন্ট। এবার বলছে কি পারচেস স্টেশনারি, কি বলছে? পারচেস স্টেশনারি। পারচেস স্টেশনারি মানে কি এটা জানিস, 25 তারিখ পারবি। স্টেশনারি আইটেম কিনেছিস, বাই স্টেশনারি। কত টাকা বলছে স্টেশনারি আইটেম? 300 টাকা ক্যাশের ঘরে, ঠিক আছে? বোঝা গেল? আর কি বলেছে এবার? আবার নিজে কন্টেন্টে দেখ, আবার কন্টেন্টে দেখ, ক্যাশ ডিপোজিট টু ব্যাংক, ব্যাংকে টাকা জমা করেছিস। তাহলে বল ব্যাংকে টাকা জমা করলে কি হবে? ব্যাংক বাড়বে, ব্যাংক বাড়বে। ব্যাংক কত বাড়বে? 1,500 টাকা বাড়বে। আর ক্যাশ কমবে 1,500 টাকা। তাহলে এখানে লিখবো টু, ব্যাংকের ঘরে টাকা লিখেছি মানে লিখবো টু ক্যাশ অ্যাকাউন্ট। আর এখানে ক্যাশের ঘরে টাকা লিখেছি মানে লিখবো এখানে বাই ব্যাংক অ্যাকাউন্ট। এটা কন্টেন্টটি বোঝানোর জন্য এলএফ এর ঘরে সি, আচ্ছা এখানে একটা ছিল, এই 20 তারিখে তো কন্টেন্টই ছিল, এটা লেখা হয়নি। এলএফ এর ঘরে সি,
তারিখটা দেখতে কত ছিল? 29 হ্যাঁ, 29 29 ব্যাংক বলছে ক্যাশ বাড়ছে, ক্যাশ বাড়ছে কেন? এই অঙ্কটা ব্যাংক বাড়ছে ক্যাশ কমছে। ক্যাশ বাঁচছে। আচ্ছা, লাস্ট পয়েন্ট 38, লাস্ট পয়েন্ট, রিসিভ ইন্টারেস্ট ফ্রম ব্যাংক। ব্যাংকের থেকে, আরে ব্যাংকের টাকা জমা রাখলে ব্যাংকের থেকে কি পাওয়া যায়? সুদ পাওয়া যায়। তা ব্যাংকের থেকে সুদ পাওয়া গেলে বল দেখি কার ব্যালেন্স বাড়বে? বলতে পার, আজকে তোর ব্যাংকের টাকা জমা আছে, ব্যাংক তোকে সুদ দিচ্ছে, তা ব্যাংকে সুদের টাকাটা তোর বাড়িতে এসে দিয়ে যায়, নাকি ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টের ব্যালেন্স বেড়ে যায়? তাহলে ইন্টারেস্ট পেলে, ব্যাংকে থেকে ইন্টারেস্ট পেলে তাহলে কি করবো? ব্যাংক বাড়বে না ক্যাশ বাড়বে? বলতে ব্যাংক বাড়বে। তাহলে ব্যাংক মানে ডেবিট দিকে লেখ, টু ইন্টারেস্ট রিসিভ 120। তিন হাজার ছশো যোগ 2500 যোগ 2000 কত হচ্ছে? 8100। ক্যাশের ডেবিট থেকে টোটাল 8100, এখানে লিখবো 8100, তাতে মাইনাস করা নেই। এগুলো দেখ কত হচ্ছে, 500 আর 3000, 3000, 3000, 4500, মানে 45 আর 300, 48, এটা হচ্ছে 48। ষোলো হাজার পাঁচশো নব্বই, এখানে লিখলাম 16590, তার থেকে ওটা 5800। 8100 থেকে 4800 বাদ দিবি, 3300। বাড়িতে অঙ্ক করতে হবে, হ্যাঁ, নাহলে কিন্তু আটকে যাবে, পারবি না কিন্তু। এই যে এখন যে দুটো অঙ্ক করলাম, নতুন ক্যাশ বুক ডবল কলম করার আগে এই দুটো অঙ্ক বাড়িতে যদি মনে হয় আরো একবার কর, তাহলে তো নতুন অঙ্ক করতে লাগতে হবে, বলতে হবে তো ব্যাপারটা। যে মেন ব্যাপার তোর মাথায় মাথায় ঢোকাতে হবে কন্ট্রা এন্ট্রি ব্যাপার, শুধু মাথায় খুব সুন্দর করে ঢোকাতে হবে। নাম্বার 1 একটা মাইনাস করুন। হ্যাঁ, ওরা করছে 16590 থেকে বাদ দেবো কত? 5800, 10,790। মে মাসের 1 তারিখ লিখবো, টু ব্যালেন্স বিডি 3300 আর 10,000 হয়ে গেল। দেখ আমি স্ক্রিন শেয়ার করি তো। করেছিস তো? লাস্ট অঙ্ক করাবো। আচ্ছা, আসছে ছোট্ট অঙ্ক, বেশি বড় না এটা। দেখ এখানে ছোট অঙ্ক আছে। দাগ কাটবা, দাগটাকে কাটবি না, আমি যেমন কাটবো আমারটা দেখে দেখে দেখ। হ্যাঁ, এই দাগটা আমার ধরে দেখে কাট, ঠিক আছে? শোনেন, কেননা এই অঙ্কটা কেমন দিয়েছে, 3 নম্বর অঙ্কটা। আজকে ধর একটা কোম্পানি বা ধর একটা দোকানদার যে বিজনেস করছে,
আচ্ছা, ও যে বিজনেস করছে সে কি একটা বিজনেসের কি একটা ব্যাংকে অ্যাকাউন্ট রাখবে এমন কোনো কথা আছে? বুঝিস কি বললেন? ভালো করে শোন। কেউ ধর একটা কিসের ব্যবসা করছে, ধর মাছের ব্যবসা করছে, দোকান চালাচ্ছে। তার দোকান চালাচ্ছে, ওর দেখি দোকানের মধ্যে একটা কিউআর, দেখিস না মাছের দোকানে গেলে এখন কিউআর লাগানো আছে, দেখিস কিউআর লাগানো আছে। তা কিউআর তো নিশ্চয়ই কোনো ব্যাংকেই টাকা জমা করছে, ঠিক আছে তো? এবার ওর কি একটা ব্যাংকেই অ্যাকাউন্ট থাকার কথা আছে? ওর কি ৩-৪টে ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে পারে? এই অঙ্কটা কেমন দিয়েছে? যার অঙ্ক করতে দিয়েছে তার দুটো ব্যাংকে অ্যাকাউন্ট। বুঝতে পারলি কি বললাম? ব্যাংকের তাহলে মধ্যে দুটো ব্যাংকে অ্যাকাউন্ট আছে। তাহলে সবসময় একটা ব্যাংকে অ্যাকাউন্টের কথা নেই, দুটো ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে পারে, আরো বেশিও থাকতে পারে। স্যার তাহলে দুটো ব্যাংকে কেন দিচ্ছে, ৩-৪টে দিচ্ছে না কেন? আরে পরীক্ষায় ৩-৪টে দেবে কি করে তুই বল? ৩-৪টে দেবে কি করে? দুটোই দেবে, তো বেশি দেবে না। করবে কত, জায়গা কোথায় ওর? আমার কথাটা বুঝতে পারলি? কিন্তু হতে পারে কিন্তু। আজকে ধর আমার যে কোচিং সেন্টার টাকাগুলো ঢোকে, আমার কি একটা ব্যাংকে অ্যাকাউন্ট নেই? আমার ৪টে আলাদা অ্যাকাউন্ট আছে, ৪টে অ্যাকাউন্ট টাকার। ওই ৪খানা অ্যাকাউন্ট, তার মানে কেউ একটা অ্যাকাউন্ট খোলে না। কত মানুষের বাড়িতে দেখবি একটা অ্যাকাউন্ট না, ২-৩টে অ্যাকাউন্ট থাকে। ঠিক আছে তো? তো এখানেও সেই বলেছে আর বোস অ্যান্ড কোম্পানি। এই যে আর বোস অ্যান্ড কোম্পানি, ও তো একটা বিজনেস করছে। ও দুটো ব্যাংকে অ্যাকাউন্ট, কোন ব্যাংকে? একটা এসবিআই পপুলার ব্যাংক, আর একটা পিএন। অনেকে কি করে, একটা প্রাইভেট ব্যাংকে করে রাখে, একটা গভর্নমেন্ট ব্যাংকে করে রাখে। অ্যাক্সিস ব্যাংক, ইয়েস ব্যাংক, আইসিআইসিআই, এইচডিএফসি আছে। ওকে, এগুলো সব প্রাইভেট ব্যাংক। গভর্নমেন্ট ব্যাংক কোনগুলো জানিস? বিজনেস সাইজ পরিচিত কর। এসবিআই তুই বলতে পারিস। যদিও এসবিআই তো ওর অটোনমাস, মানে কি বলবো, ওদের নিজস্ব সংস্থা এসবিআই। তা এছাড়া তোর কি বলবো, পিএনবি আছে, ব্যাংক অফ ইন্ডিয়া আছে, ব্যাংক অফ বরোদা আছে। এগুলো গভর্নমেন্ট ব্যাংক। যাই হোক, এটা আমাদের এখন আলোচনার বিষয়ই নয়। এটা তো বিজনেস আলোচনার বিষয় নিয়ে আলোচনা করে লাভ নেই। আসল কথাটাই আয়। তাহলে এই আর বোস অ্যান্ড কোম্পানির কটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে? দুটো ব্যাংকে, একটা এসবিআই আর একটা ইউবিআই। তার মানে এখানে ব্যাংক, এতক্ষণ ব্যাংকের একটা ঘর করছে, এখানে ব্যাংকের দুটো ঘর। ঠিক আছে তো? এখানে ব্যাংকের দুটো ঘর হয়। তাহলে চল, দাগটা কিভাবে কাটবো? Create, তো এইটুকু পার্টিকুলার্স, ছোট ছোট দুটো দাগ, লেজার ভাউচার নাম্বার, লেজার ভ্যালিউ, তো এটা ক্যাশ। এবার তার ব্যাংক, দুটো ব্যাংক হলো। বুঝলি কেমন হলো ব্যাংকটা? এই দিকটা হয়ে গেল, সেম দাগ আবার ওইদিকে হবে। ডেট, দেখে দেখে ফেলে দে। আচ্ছা, লিখে দিই, তাহলে লিখলে তোর বুঝতে সুবিধা হবে। এখানে লিখবো ডেট, এখানে লিখবো পার্টিকুলার্স, ভাউচার নাম্বার, লেজার ভ্যালিউ, ক্যাশ, এখানে লিখবো ব্যাংক। কোন কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে? একটা এসবিআই, একটা পিএনবি। কি বলছিস? কলাম মিলিয়ে ক্যাশ, ব্যাংক, হচ্ছে এসবিআই, আর একটা হচ্ছে পিএনবি। এদিকে ক্রেডিট সাইড, এদিকে ডেবিট সাইড। বাড়বে ডেবিট দিকে, কমবে ক্রেডিট দিকে। দেখার হয় দেখো। লেখার জিনিস ওই তো ইন দা বুকস, নর্মাল রঙের
আরম্ভ করি। ডাক্তার লেখাগুলো হয়েছে, এই লেখাগুলো হয়েছে। হয়েছে লেখাগুলো? এবার দেখ, উপরে তো লেখাগুলো লিখে দিবি, বাদ দিয়ে সময় নষ্ট করে লাভ নেই। ওই লেখাটা টুকতে হয়েছে কোথায়? কোনটা? পরেরটা? আচ্ছা, এই ঘরগুলো সাজিয়ে এই ঘরগুলো লেখাগুলো লিখে দেখে দেখে লিখ। প্রথমে ডেট, পার্টিকুলার, তারপর হচ্ছে ভিএন, তারপর এলএ, তারপর হলে ক্যাশ। এই ক্যাশ লিখে ক্যাশটা লিখতে হবে। না, এখানে তো ক্যাশ লিখতে হবে। ও আচ্ছা, এটা ব্যাংক। একটা করে এসবিআই, একটা করে পিএনবি। লিখেছিস? তাহলে এদিকে সাজানো হয়ে কমপ্লিট। দেখে নে টাক কাটতে সময় লেগে যাচ্ছে কত। দেখ, অঙ্কটা আরম্ভ করছি। বলছে কি 2024 জুন মাসে অঙ্ক, জুন মাস। ডেট গুলো লিখে নে। 2024, এখানেও 2024। পরবর্তী বই বেরোবে 2025 থাকবে। দেখ কি বলছে প্রথমে, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশে আছে 2600 টাকা। ক্যাশে 2600 টাকা, একটু ভালো অঙ্ক কিন্তু ঠান্ডা মাথায় বুঝবি কিন্তু, হ্যাঁ। ক্যাশে 2600 টাকা, ট্রু ব্যালেন্স বিডি 1 তারিখ। ট্রু ব্যালেন্স বিডি বলে ক্যাশের ঘরে 2600 টাকা। কোনো ডাউট নেই? এখানে ডাউট আছে? এবার দেখ ব্যাংকের ব্যালেন্স কত বলেছে, দেখ। ব্যাংক এসবিআই, দেখ এসবিআই বলেছে 18,600। কি দেওয়া আছে? ডেবিট। আরে ব্যাংকের ব্যালেন্স তো ডেবিট। জানিস তোর ব্যাংকে যে টাকাটা এখন পড়ে আছে, তোর ব্যাংকে যে টাকাটা পড়ে আছে, তোকে দেখি এই ব্যাংকে তোকে যে তোর ধর এখন ব্যাংকে তো 10,000 টাকা পড়ে, তাহলে কি তোকে দিকে এটা আছে, ডেবিট ব্যালেন্সই হবে। তো ব্যাংকের ডেবিট ব্যালেন্স কত আছে বলে এসবিআই? 18,600। বোঝা গেল 18,600 মানে? মানে এই কোম্পানির বা এই ফার্মের এসবিআই ব্যাংকে 18,000 টাকা আছে। ডেবিট মানে এটা। আর ক্রেডিট মানে কি জানিস? ব্যাংক, ভালো করে ক্লাস দিকে তাকা, মনোযোগ সহকারে শোন। ব্যাংকে ক্রেডিট ব্যালেন্স মানে কি? মানে তোর ব্যাংকে যত টাকা জমা আছে, তার চেয়ে যদি অতিরিক্ত টাকা তুলে নিস, তাকে বলে ক্রেডিট ব্যালেন্স। বুঝতে পারছিস? ধর ব্যাংকে ধর 1 লাখ টাকা জমা আছে, তুই 1.5 লাখ টাকা তুলে নিলি। এখন তুই বলিস, স্যার এটা কি করে হয়? এটা হয় যারা বিজনেসম্যান তারাই পারে, সবাই পারে। যারা বিজনেস করে তারাই পারে। 1 লাখ টাকা জমা থাকলে ও 1.5 লাখ টাকা বা 1,10,000 তুলতে পারে। ঠিক আছে? যে এটা কি, এই সুবিধাটা কারা পায়? সবাই পায় না, যারা বিজনেসম্যান তারা সুবিধাটা পায়। অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট, আমরা পড়েছিলাম বিজনেস স্টাডিজে একটা চ্যাপ্টার, কারেন্ট একটা টপিক ছিল ব্যাংকে, কারেন্ট অ্যাকাউন্ট ছিল, কারেন্ট অ্যাকাউন্ট চলতি হিসাব। কারেন্ট অ্যাকাউন্টটা কি? যারা বিজনেসম্যান বেসিক্যালি তারাই কারেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে? আর কারেন্ট অ্যাকাউন্টে তোমাকে ক্রেডিট ফেসিলিটি পাওয়া যায়, ক্রেডিট ফেসিলিটি মানে ধারের সুবিধা পাওয়া যায়। ঠিক আছে? এবার ধারের সুবিধা সবাই পায় না, তুই অ্যাপ্লিকেশন করতে হবে, তখন তুই পাবি। এবার তুই ধর বললি তোর 1 লাখের ফেসিলিটি দরকার, মানে 1 লাখ টাকা জমা থাকলে তুই 2 লাখ টাকা তুলতে চাস, ব্যাংক নাও দিতে পারে। বুঝতে পারছিস? ডিপেন্ড করবে ব্যাংক। তাহলে আমার কথাটা বুঝতে পারলি? এই ব্যাংকে ক্রেডিট ব্যালেন্স মানে কি? ব্যাংকে যত টাকা জমা দেওয়া আছে, তার চেয়ে যে অতিরিক্ত টাকা তুলে নিই, তাকেই বলা হয় ক্রেডিট ব্যালেন্স। এটাকে বলে ব্যাংক ওভারড্রাফট। নাম তো শুনেছিস, ব্যাংক ওভারড্রাফট। এটাকে বলে ব্যাংক ওভারড্রাফট। তাহলে ব্যাংক ওভারড্রাফট আমাদের কাছে কি, অ্যাসেট না লাইবিলিটি? লাইবিলিটি, লাইবিলিটি। এইটা বসে, তাহলে এখানে লিখবো জুন মাসের 1 তারিখে লিখবো পাই ব্যালেন্স বিডি বলে শুধুমাত্র, শুধুমাত্র কার ঘরে লিখবো? পিএনবির ঘরে টাকা লিখবো, পিএনবি।
কত টাকা? 4,200 টাকা। হলো তো? তাহলে এই তুই বুঝতে পারলি? এই এতদিন শোন, ব্যাংক দেখ, ক্যাশ সবসময় ডেবিট ব্যালেন্স হয়। মানে ক্যাশ তো আমাদের অ্যাসেট, ঠিক আছে? এমন বলতে পারি আমার পকেটে -5 টাকা পড়ে আছে, তো বলতে পারি, ঠিক আছে? ক্যাশে কি হয়? ক্যাশ অ্যাসেট, ক্যাশ ডেবিট ব্যালেন্স হয়। ব্যাংকও ডেবিট ব্যালেন্স হয়, কিন্তু কখনো কোনো ব্যাংক ক্রেডিট ব্যালেন্স হতে পারে। কখন ক্রেডিট ব্যালেন্স হয় ব্যাংক? বলে এই কথা বললাম, ব্যাংক কখন ক্রেডিট ব্যালেন্স হয়? যখন 1,00,000 টাকা তার থেকে বেশি ব্যাংকে যত টাকা জমা আছে তার চেয়ে অতিরিক্ত টাকা তুলে নি, তখনই হয় ব্যাংক ক্রেডিট ব্যালেন্স, ঠিক আছে? যত টাকা জমা আছে তার চেয়ে অতিরিক্ত তুলে নি। এবার কি বলে দেখ, 6 তারিখ, বট গুডস বাই চেক। তার মানে এই দোকান গুডস কিনেছে, ঠিক আছে? গুডস কিনেছে। তা গুডস কিনলে কি আসছে? টাকা আসছে না যাচ্ছে? যাচ্ছে। তাহলে এই দিকে লিখ বাই পারচেস, লিখ 6 তারিখ দিয়ে লিখ বাই পারচেস। বাই পারচেস ওরা সুন্দরভাবে বলে দিয়েছে, এই যে গুডসটা কিনেছি, কত টাকার গুডস কিনেছি? বলছে 6,800 টাকার গুডস কিনেছি, ঠিক আছে? 6,800 টাকার গুডস কিনেছি, এটা আমি এসবিআই এর ঘরে লিখলাম। কেন এসবিআই এর ঘরে? এই যে আমি যে গুডস কিনেছি, গুডস কেনার সময় একটা চেক দিয়েছি, কোন ব্যাংকের চেক ভরেছি? এসবিআই। এসবিআই থেকে তো টাকাটা কাটবে, নাকি ইউআই থেকে টাকা কাটবে? বল, যেই ব্যাংকের চেক দিই সেই ব্যাংকের থেকে তো টাকাটা কাটবে। তাহলে এসবিআই এর ঘরে লিখলাম। নেক্সট 6 এর পর চলে আয়, 12 তারিখ, বলছে রিসিভ ফ্রম এক্স অ্যান্ড কোম্পানি। তাহলে এক্স অ্যান্ড কোম্পানি থেকে আমি একটা চেক পেয়েছি, ঠিক আছে? এবং সেই চেকটা আমি কোথায় ফেলেছি? পিএনবি তে ফেলেছি। তাহলে বুঝতেই পারছিস, তুই এক্স অ্যান্ড কোম্পানি থেকে একটা চেক পেয়েছিস, সেই চেকটা তুই পিএনবি তে ফেলেছিস। তাহলে লেখ, কি লিখবো বল? টু, 12 তারিখ দিয়ে লেখ, টু এক্স অ্যান্ড কোম্পানি। এটা কিন্তু এরকম বলেনি এক্স অ্যান্ড কোম্পানি থেকে তুই আজকে চেক পেয়েছিস, কালকে পিএনবি তে ফেলেছিস। বলেছে আজকে চেক পেয়ে আজকে পিএনবি তে ফেলেছিস। তাহলে কত টাকা বলবো বল? পিএনবি বসাবো কত? 6,500 টাকা। দেখে নিচ্ছি 12 তারিখের অ্যামাউন্ট 6,500। 18 কি বলেছি? উইথড্র 2,200 ফ্রম এসবিআই ফর অফিস ইউজ। এটা একদম সোজা। বলছে তুই 2,200 টাকা এসবিআই থেকে তুলেছিস। কেন তুলেছিস? অফিসে ইউজ করার জন্য। তাহলে এটাও তো কন্টেন্ট, এটাও তো কন্টেন্ট। ব্যাংকের থেকে টাকা তুলিস অফিসের প্রয়োজন, তাহলে এসবিআই থেকে টাকা তুলে 2,200 টাকা। এসবিআই থেকে টাকা তুললে এসবিআই কমবে। কত টাকা বললো বলতো? এসবিআই থেকে টাকা তুলেছি 2,200 টাকা, তাই তো? আর কি হবে? ক্যাশ বাড়বে, এখানে লিখবো ক্যাশে 2,200 টাকা। এলএফ এর ঘরে সি লেখ, এখানেও এলএফ এর ঘরে সি লেখ। আচ্ছা, এবার দেখ তারিখটা কত ছিল? 18 তারিখ। এখানে লেখ 18 তারিখ, এখানেও লেখ 18 তারিখ। এখানে লেখ টু, এখানে লেখ বাই, ঠিক আছে? এবার কি লিখবো? তুই যেহেতু এসবিআই এর ঘরে টাকা লিখেছিস, তাহলে এখানে কি লিখবো? বাই, কি লিখবো? বাই ক্যাশ। বুঝতে পারলি ক্যাশ কেন? আর এখানে ক্যাশের ঘরে টাকা লিখে কি লিখবি? টু এসবিআই। ব্যাংক না, ব্যাংকের নামটা বলতে হবে। কোন ব্যাংক? ব্যাংকের নাম বলতে হবে। তাহলে 18 তারিখটা বলতে পারলি? লিখতে পারিস তো? এই অঙ্ক কঠিন না কিন্তু, বাট এইভাবে টেকনিক্যালি তোকে দেখতে হচ্ছে ব্যাপারটা। এবার 23 তারিখ, এটা আমাকে বলবি, বল দেখি, তুই বল দেখি। আজকে ধর আমি তোকে বলছি, আমি তোকে একটু নর্মালি একটা গল্প বলছি, এদিক শুনছিস তো? এদিক টাকা নর্মালি গল্প বলছি। ধর আমার দুটো ব্যাংকে অ্যাকাউন্ট আছে, একটা বন্ধন ব্যাংক আছে, একটা ব্যাংক অফ বরোদা আছে। এবার আমার ইচ্ছা হলো ব্যাংক অফ বরোদায় টাকা আছে, আমার বন্ধন ব্যাংকে 10,000 টাকা ফেলতে চাই। কি বললাম? বন্ধন ব্যাংকে টাকা ফেলতে 10,000, মানে ব্যাংক অফ বরোদা থেকে টাকাটা নিয়ে বন্ধন ব্যাংকে ফেলতে, তাহলে কি করবো?
জানিস তো ফোনে এখন করা যায়, ফোনে জানিস তো একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্ট টাকা ট্রান্সফার করা যায়, তো আমি ডাইরেক্ট টাকা ট্রান্সফার করতে পারি। তাহলে ধর আমার তো আর ব্যাংক অফ বরোদা যা টাকা আছে ওখান থেকে 10,000 টাকা বের করে আমি বন্ধন ব্যাংকে ফেলবো, তাহলে কোন ব্যাংকে টাকা গেল? বন্ধন ব্যাংক। তাহলে কোন ব্যাংকের ব্যালেন্স বাড়বে? বন্ধন ব্যাংক। আর কোন ব্যাংকের থেকে টাকা চলে গেল? তাহলে কোন ব্যাংকের ব্যালেন্স কমবে? এটাও তাই বলেছে, এটাও তাই বলেছে, বল এটা তাই বলেছে। ট্রান্সফার রুপিস 2000 ফ্রম এসবিআই টু পিএনবি, মানে এসবিআই থেকে তুই কোথায় ফেলছিস? PNB তাহলে কোথায় বাড়ছে কোথায় কমছে? তে বাড়ছে, SBI কমছে। এটাও কন্ট্রাক্ট, এটাও কন্ট্রাক্ট, ঠিক আছে তো? তাহলে পিএনবি তে বাড়ছে আর এসবিআই তে কমছে। পারবি কি পারবি না? করতে করতে পারবি তো? বোঝালাম তো, যেইভাবে বোঝালাম সেইভাবে করবি। এসবিআই কমছে 2,000 টাকা, লে এসবিআই কমছে 2,000 টাকা আর পিএনবি বাড়ছে 2,000 টাকা। তারিখটা একটা কত তারিখ ছিল এটা? আচ্ছা, 23 তারিখ ছিল, হ্যাঁ 23 তারিখ, 23 তারিখ, 23 তারিখ। এখানে বাই লিখবো আমি, এসবিআই এর ঘরে টাকা দিতে লিখবো কি বাই পিএনবি, আর এখানে পিএনবি ঘরে টাকা লিখতে কি লিখবো টু এসবিআই। এটাও কন্ট্রাক্ট, মানে এলএফ এর ঘরে সি লিখবো, এখানেও এলএফ এর ঘরে সি লিখবো। বলো 23 তারিখ অব্দি ক্লিয়ার? ক্লিয়ার তো? 23 এর পরে কি বলেছে? এটা তো ছোট ছোট যে 3টে পয়েন্ট আছে, বাকি আর কিছু নেই, নর্মাল পারবি। স্যালারি পেড ইন ক্যাশ, স্যালারি পে করেছিস, টাকা এসছে না গেছে? গেছে। 25 তারিখ 3,000 টাকা ক্যাশের ঘরে বাই স্যালারি। আঠাশ তারিখ রিসিভ ইন্টারেস্ট ফ্রম এসবিআই, রে রিসিভ ইন্টারেস্ট ফ্রম এসবিআই মানে কি? এসবিআই থেকে ইন্টারেস্ট, আরে তুই ব্যাংকে টাকা জমা আছে তাহলে সুদ পাবো তো, তাহলে সুদ পেলে কি হবে? আসছে, টাকা আসছে। আচ্ছা, ব্যাংকের টাকা জমা রেখেছি, ব্যাংকের থেকে ইন্টারেস্ট পেলে তাহলে ব্যাংকে আমার বাড়িতে এসে ইন্টারেস্ট দিয়ে যায়, তাহলে কি করে ব্যাংক ব্যালেন্সটা বাড়িয়ে গেছে, তাহলে কোন ব্যাংকের ব্যালেন্স বাড়বে? এসবিআই। তাহলে ডেবিট দিকে লেখ, ডেবিট দিকে লেখ টু ইন্টারেস্ট রিসিভ 200 টাকা। রেট কত? 28। কত টাকা বললাম টাকাটা? 200 টাকা। 200 টাকা, এসবিআই এর ঘরে 200 টাকা লিখে। লাস্ট পয়েন্ট, চার্জ ইন্টারেস্ট বাই পিএনবি, এই লাইনটার মানে বুঝেছিস? বল চার্জ করতে গিয়ে কেন চার্জ করেছো? ধার দিয়েছিলাম তাই মানে তো আমি ওই দেখ যত টাকা ব্যাংকে জমা ছিল পিএনবি, ও তো তার চেয়ে এক্সট্রা টাকা তুলে নিয়েছিল, মনে পড়ছে? দেখ পিএনবি ক্রেডিট ব্যালেন্স কত ছিল? 4,200 টাকা ছিল, মনে পড়ে? ওভারটা তো 4,200 টাকা অলরেডি পিএনবির কাছে ধার আছে, পিএনবি ধর আমার কোম্পানিকে 4,200 টাকা পায়, তাহলে পিএনবি টাকা কাটবে, টাকা কাটবে, টাকা দেরি করে পেমেন্ট করলে টাকা কাটবে। তা কত টাকা কেটেছে বল? 100 টাকা কেটেছে ইন্টারেস্ট কেটে চার্জ। তাহলে টাকা কাটলে ব্যাংকের ব্যালেন্স বাড়বে না কমবে? কমবে। তাহলে ক্রেডিট দিকে লিখবি, 30 তারিখ দিয়ে ক্রেডিট দিকে লিখবি। বাই ইন্টারেস্ট অন ওভারড্রাফট কত টাকা ছিল বল? 100 টাকা। কোন ব্যাংক থেকে কাটবে? পিএনবি থেকে। ব্যাস অঙ্ক শেষ, এবার মেলাবো। অঙ্ক শেষ হয়ে যায়, জাস্ট একটু মিলিয়ে দে। দু হাজার 600 আর 2,200 মানে 4,800। তিন হাজার বাদ দিলে হচ্ছে 1,800। এখানে 18,600 আর 200 মানে 18,800। বাদ দে, 6,800 যোগ 2,200 যোগ 2,000 কত হচ্ছে? 11,000।
8,800 থেকে 11,000 বাদ দিলে কত হয়? 7,800। লাস্ট পিএনবি। পিএনবি ডেবিট থেকে বেশি 6,000 আর 2,000 8,500। 8,500 থেকে 4,300 বাদ দিলে 4,200 হচ্ছে। এটাকে কি বলে? বাই ব্যালেন্স সিডি। জুলাই 1 লিখো ট্রু ব্যালেন্স বিল। 1,800, 7,800, 4,200 শেষ। না না নিশ্চিত বুঝলাম না। ঠিক আছে